গল্পের তরী ভেসে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায়। লন্ডনের শহরতলি ছাড়িয়ে ইস্ট এন্ডের দিকে কিলোমিটার 10 গেলেই দেখা যাবে বিশাল কয়েকটি জলাশয়ের আশেপাশে ঘন অরণ্যে ঘেরা একটি কলোনি, দি গোল্ডেন নুক। বছর কয়েক যাবৎ এখানে মূলত রিটায়ার্ড মিলিটারি অফিসারদের বাস। তার দুই পাশে আপেলের বাগান আর মাঝখানে একটা চওড়া নড়ি পথ। এখন সন্ধ্যে 7টা, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। কলোনির মধ্যেই একটা ওক গাছের নিচে দেখা যাচ্ছে একটা ছোট টেলিফোন বুথ। বুথের ভেতর একটা হালকা আলো জ্বলছে। বৃষ্টির মুষল ধারায় অস্পষ্টভাবে দেখা যাচ্ছে ভেতরে কেউ একজন ফোনে কথা বলছে। হ্যাঁ, ওকে কাল সকালে আমি তাহলে ফাইলগুলো আপনার কাছে নিয়ে যাবো। ওকে, ঠিক আছে। পশ্চিম দিক থেকে একটি কালো অস্টিন গাড়ি কলোনির গেট দিয়ে ঢুকে ধীর গতিতে টেলিফোন বুথটির সামনে প্রায় নিঃশব্দে এসে দাঁড়ানোর সাথে ঠিক একই সময় ফোন বুথের ভেতরের মানুষটা বাইরে এলেন। তার পরনে একটা বেশ বড় আপাদমস্তক ঢাকা লন্ডন ফগ। অস্টিন গাড়ির সামনের কাঁচ দ্রুত নেমে গেল। ভেতরে কালো চশমা পরা এক ভদ্রমহিলা, মুখে একটা লম্বা সিগারেট হোল্ডার। প্রবল বৃষ্টি ধারায় আর সিগারেটের ধোঁয়ায় মুখটাও পরিষ্কার দেখা যাচ্ছে না। রেইনকোট পরা ভদ্রলোকটি এগিয়ে গেলেন। ভদ্রমহিলাকে দেখে ওনার চোখে মুখে বিস্ময়। কি তুমি তুমি কবে ফিরলে ইংল্যান্ডে? সে কথা পরে হবে, এখন বলো কোথায় কথা বলবে? গাড়ির ভিতর না তোমার বাংলোতে? লোকটি হঠাৎ যেন রেগে উঠল। না, তোমার সাথে কোনো রকম কথা নেই। তুমি আমার ঠিকানা কোত্থেকে পেলে? মহিলাটি সিগারেট হোল্ডার মুখ থেকে সরিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, সেটা পাওয়া কি খুব কঠিন? ইংল্যান্ডে যখন আছো তখন এই এলাকাতেই যে এসে থাকবে, সেটাই তো স্বাভাবিক, তাই নয় কি? লোকটার কণ্ঠ এবার বেশ ভারী হয়ে উঠল। এক্ষুনি পুলিশ ডেকে তোমাকে এই চত্বর থেকে বার করে দিতে পারি, তা কি জানো? তাতে কার কি লাভ হবে? লন্ডন টাইমসে তোমার অপকর্মটা বেরোলে সব ছেড়ে ছুড়ে এই বয়সে তোমায় জেলের ঘানি টানতে হবে। সেটা কি খুব ভালো হবে? এবার লোকটা কেমন যেন একটু দমে গেল। কোথায় 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 কথা বলতে চাও? তোমার বাংলোতে শোনা। নমস্কার, আমি সোমতীর্থ গাঙ্গুলি। ফাদার ব্রাউনকে নিয়ে গল্প লিখবো ঠিক করি মূলত একটি অডিও স্টোরি বানাবো বলে। গল্পের তৈরির মাল্লা হিসেবে বারবার নতুন কিছু গল্প লেখার চেষ্টা চালিয়ে যাই। সময় হলেও অনেক সময় মাথায় সেরকম কোনো প্লট আসে না। অনুবাদে আমি আবার ততটা দক্ষ নই। মনে পড়ে এর আগে ফাদার ব্রাউনের আরেকটি গল্প ঈশ্বরের বজ্রবান লেখার সময় মনে হয়েছিল এই গল্প একেবারেই অনুবাদ করা সম্ভব নয়। জিকে চেস্টারটনের যে দার্শনিক বোধ, বিবেচনা, উপলব্ধি, তার অনুবাদ কোনোভাবেই সম্ভব নয়। তাই দি হ্যামার অফ গড 3 বার পড়েও ওটা অনুবাদ করার সাহস পেলাম না। কিন্তু গল্পের রূপরেখা, কাঠামো এতটাই ভালো লেগে গেল যে শেষমেশ ঈশ্বরের বজ্রবান থেকে নিস্তারও পেলাম না। সাহায্য করলো 60-এর দশকের বিবিসির একটি রেডিও রূপান্তর। শিখিয়ে দিল অডিও বানানোর আসল ম্যাজিকটা ঠিক কোথায়। আসলে গল্প পড়া আর গল্প শোনা দুটোর মধ্যে একটু হলেও অনেক ফারাক রয়ে যায়। অডিও স্টোরির জন্য কিছু বাছাই গল্পেরই প্রয়োজন। কিছু গল্প আছে যা পড়েই তার রস আস্বাদন করা সম্ভব, শুনে অতটা আত্ম উপলব্ধি করা মুশকিল। আর কিছু গল্প যেন অডিওর জন্যই লেখা হয়েছে। হ্যামার অফ গডের কাঠামো, বিন্যাস পাল্টে নতুন চরিত্র সংযোজন করে তৈরি হয়েছিল ঈশ্বরের বজ্রবান। ঠিক তেমনই স্যালাড ফর কর্নেল ক্লে থেকে তৈরি হয়েছে গ্রিম রিপার রহস্য। চেস্টারটনের মূল গল্পটি ছিল খুবই ছোট,
এবং সেটার থেকে প্লটের প্রাথমিক কিছু খুঁটিনাটি নেওয়া হয়েছে মাত্র। কিন্তু এখানেও কাহিনী বিন্যাস, চরিত্র আর কাঠামো একেবারেই আমার কল্পনাপ্রসূত মৌলিক রচনা। লুজ অ্যাডাপ্টেশন অথবা ফ্যান ফিকশন বললেও অত্যুক্তি হবে না। শুনতে থাকুন গ্রিম রিপার রহস্য। লন্ডনের শহরতলি ছেড়ে ঠিক 1.5 মাইল বাম দিকে গেলেই দেখা মিলবে এক সুন্দর ক্যাফের, নাম সেরেনিটি। চমৎকার নিরিবিলি একটা পরিবেশ, সামনেই বিরাট একটা ঝিল। নীল আকাশ আর সাদা মেঘের প্রতিচ্ছবি ঝিলের জলে ভাসতে থাকে নিশ্চুপ হয়ে। গোল গোল সিটিং টেবিল ছাড়াও ক্যাফের বারান্দায় আরাম কেদারা সাজানো আছে একটার পর একটা। তারই একটাতে বিশ্রাম নিচ্ছিলেন ডক্টর ওল্ডম্যান। বিয়ারের মগে চুমুক দিয়ে সবে মাত্র চুরুটে একটা দীর্ঘ টান দিয়েছেন। ঠিক তখনই চোখ গেল সামনের বাগানটার দিকে। সেখানেও কয়েকটা ছোট ছোট চেয়ার টেবিল সাজানো রয়েছে। তারই একটাতে বসে এক পাদ্রী সাহেব কি একটা ম্যাগাজিন পড়ছেন। পাদ্রী সাহেবকে দেখে খুব চেনা চেনা লাগলো ডক্টর ওল্ডম্যানের। কোথায় যেন দেখেছেন, কিন্তু স্মরণে এলো না। ডক্টর ওল্ডম্যান সামনে রাখা খবরের কাগজটা মেলে ধরলেন চোখের সামনে। কাজের চাপে সারাদিন খবরের কাগজ পড়া হয়নি, তবে এই বিকেলবেলা লন্ডনের খুন খারাপির খবর পড়া চাইতে এডিটোরিয়াল পড়তেই বেশি ভালো লাগবে। খুন খারাপির কথাটা মনে হতেই কাগজটা নামিয়ে পাদ্রী সাহেবের মুখটা আরেকবার ভালো করে দেখলেন। মনে পড়ে গেল দিন কতক আগেই লন্ডন টাইমসে এক অদ্ভুত খবর বেরোয়। এক চার্চের এক বিশিষ্ট রেভারেন্ডের খুনের কিনারায় এক পাদ্রী সাহেব তার অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা দিয়ে লন্ডন পুলিশকে সাহায্য করেছিলেন। হ্যাঁ, ইনি তো সেই পাদ্রী সাহেব। এনার একটি বড় ছবিও সেই খবরের সাথে বেরোয়। বোহান বিকন গ্রাম থেকে ফিরে সেরেনিটি ক্যাফেতে বসে একটু জিরিয়ে নিচ্ছিলেন ফাদার ব্রাউন। অনেকটা পথ সাইকেল চালিয়ে এসেছেন। এক কাপ হট চকলেট খেয়েই রওনা হবেন লন্ডনের দিকে। লন্ডনের থিওসফিক্যাল সোসাইটি থেকে বেরোনো একটা ম্যাগাজিনের পাতা উল্টাতে যাবেন, হঠাৎ বুঝতে পারলেন ওনার চেয়ারের কাছে কেউ যেন এসে দাঁড়িয়েছে। আপনি কি ফাদার ব্রাউন? ডক্টর ওল্ডম্যানকে দেখে একটু অবাক হলেন ফাদার ব্রাউন। শান্ত চোখে মৃদু হেসে বললেন, হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আগে আমি ডক্টর হেনরি ওল্ডম্যান। আমাকে আপনার চেনবার কথা নয়, কিন্তু লন্ডন টাইমসের দৌলতে আমি আপনাকে চিনি। অবশ্য আমি কেন, লন্ডন শহরে অনেকেই আপনাকে চেনে ও শ্রদ্ধা করে। ও তাই? ডক্টর ওল্ডম্যান ওনার চশমাটা খুলে কোটের পকেটে ঢুকিয়ে বললেন, আপনি কিন্তু এখন বেশ পপুলার, জানেন তো। তার কারণ শুধু ফাদার বলে নয়, যেভাবে আপনি আপনার বিশ্লেষণ ক্ষমতা ব্যবহার করে পুলিশের কেস সলভ করে দিচ্ছেন, সেই জন্যেই। মুচকি হাসলেন ফাদার ব্রাউন। তা আপনি দাঁড়িয়ে কেন ডক্টর ওল্ডম্যান? বসুন না। আপনি কি লন্ডন থেকেই আসছেন ফাদার? না, কয়েকটা গ্রাম ঘুরে চার্চগুলো পরিদর্শন করে আমি এখন লন্ডনে ফিরছি। আমাকে মাঝে মাঝেই এই কাজে বেরোতে হয়। কিন্তু আজ যে আর লন্ডন ফেরা যাবে না ফাদার। আমার স্ত্রী মারিয়া আপনার থিওসফিক্যাল সোসাইটির লেখাগুলোর বিশেষ ভক্ত। আজকে সন্ধেটা আপনাকে আমাদের সাথে থাকতেই হবে। কাল ব্রেকফাস্ট খাইয়ে আমি নিজে আমার গাড়িতে আপনাকে লন্ডন পৌঁছে দেব। কিন্তু আমার সাইকেলটা যে বাইরে রাখা আছে। সেটা গাড়ির মাথায় তুলে দেব। আপনার মতো মানুষের কয়েক ঘন্টা সান্নিধ্য পাওয়াটাই তো বড় ব্যাপার। ফাদার ব্রাউন কিছুতেই ডাক্তারকে ফেরাতে পারলেন না। হট চকলেট শেষ করে সাইকেল পাশে নিয়ে ডক্টর ওল্ডম্যানের সাথে হাঁটতে শুরু করলেন। এত চার্চ পরিদর্শন করে ক্লান্ত হয়ে পড়েন না? না, আমি নিরুপায়। শুধু তো আর চার্চ পরিদর্শন নয়, সাথে সাথে অনুদানের খোঁজও করতে হয়। অনুদান?
হ্যাঁ, আসলে সোসাইটির তত্ত্বাবধানে প্রচুর অনাথ আশ্রম চলে, আর সেগুলোর জন্য প্রচুর অনুদানের প্রয়োজন হয়। আবার কোনো কোনো বছর কিছুই পাওয়া যায় না। এবছর পেয়েছেন? না, এখন এমন অবস্থা, একটা মিরাকল না হওয়া পর্যন্ত অনুদান আর মনে হচ্ছে পাওয়া যাবে না। আপনার বাড়ি এখান থেকে কত দূর, ডক্টর? এই তো সেরেনিটির থেকে কিছুটা হেঁটে গেলেই পড়বে ছোট মিলিটারি অফিসারদের একটা কলোনি, নাম গোল্ডেন নুক। কথায় কথায় ফাদার ব্রাউন জানতে পারলেন ডক্টর ওল্ডম্যান কিছুদিন ভারতে ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির শর্ট সার্ভিস কমিশনে। সেই সুবাদেই ডক্টর ওল্ডম্যান ওনার স্ত্রীকে নিয়ে এখানে থাকেন। ডক্টর ওল্ডম্যান ফাদার ব্রাউনকে নিয়ে কলোনিতে ঢুকে পড়লেন। মাঝখান দিয়ে নড়ি পথ চলে গেছে, দুপাশে আপেলের বাগান, মাঝে মাঝে সুন্দর একটা দুটো বাংলো চোখে পড়ছে। নুড়ি পথটা একটা ওক গাছের কাছে এসে কিছুটা বেঁকে গেছে। গাছটার নিচেই দেখা গেল একটা ছোট টেলিফোন বুথ। শহরের দিকে পৌঁছলেও গ্রামে গঞ্জে অবশ্য এখনো টেলিফোন লাইন পৌঁছয়নি। মিলিটারি কলোনি বলেই বোধহয় এখানে একটা লাইন দেওয়া হয়েছে। বাংলোর মধ্যে টেলিফোন লাইন না থাকলেও লোকাল ইন্টারকম আছে। এক বাংলো থেকে আরেক বাংলো ফোন করা যায়, কিন্তু কারো যদি লন্ডনে কাউকে ফোন করতে হয় তখন তাকে বাংলো থেকে বেরিয়ে এই টেলিফোন বুথেই আসতে হয়। বিকেলের মিষ্টি রোদ সারা বাগানটাকেই এক অদ্ভুত আনন্দেতে ভরে রেখেছে। একটু দূরেই ষাঁড় বেঁধে কয়েকটা বাংলো দেখা যাচ্ছে। ফাদার ব্রাউন লক্ষ্য করলেন একজন মধ্যবয়স্ক নার্স এক বৃদ্ধকে হুইল চেয়ারে বসিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে আসছেন। কাছে আসতেই দেখলেন হুইল চেয়ারে যে মানুষটা বসে আছেন তিনি আদতে কোনো বৃদ্ধ নয়, একজন মধ্যবয়স্ক অসুস্থ ভদ্রলোক। কিরকম যেন মুচড়ে পড়েছেন। ভদ্রলোক চোখ বন্ধ করে মাথাটা পেছন দিকে হেলিয়ে রেখেছেন। ডক্টর ওল্ডম্যান ও ফাদার ব্রাউনকে দেখে নার্সটি মৃদু হাসলেন। কেমন আছেন মিস মরিগান? ভালো ডক্টর, আপনি কেমন আছেন? ভালো। হ্যাঁ, ইনি হচ্ছেন ফাদার ব্রাউন, আমাদের অতিথি। আর ফাদার, ইনি হচ্ছেন মিস ইভা মরিগান, কর্নেল ক্লের প্রাইভেট নার্স। আর উনি হচ্ছেন কর্নেল স্ট্রিট ক্লে। ততক্ষণে হুইল চেয়ারের ভদ্রলোক চোখ মেলে তাকিয়েছেন। কাঁপা কাঁপা হাত দিয়ে দুজনের সাথেই করমর্দন করলেন কর্নেল ক্লে। কর্নেল ক্লে, ইনি ফাদার ব্রাউন, আজ আমার ঘরে অতিথি। মৃদু হাসলেন কর্নেল ক্লে, যেন খুবই ক্লান্ত। জড়ানো গলায় বললেন, হ্যালো ফাদার, আমাদের কলোনিতে আপনাকে স্বাগত। এবার আসুন আমার বাংলোতে, খুব ভালো লাগবে। নিশ্চয়ই যাব। আগে আপনি একটু সুস্থ হয়ে উঠুন। এবার কিরকম যেন একটা বিষণ্ণ সুরে কর্নেল ক্লে বললেন, কাল রাত অব্দি ভালোই ছিলাম, আজ সকাল থেকেই আবার শরীরটা একটু খারাপ লাগছে ফাদার। আপনি বিশ্রাম করুন কর্নেল ক্লে, আমি পাদ্রী সাহেবকে কাল সকালে আপনার বাংলোতে নিয়ে আসব। হাত নেড়ে সম্মতি জানালেন কর্নেল ক্লে। হাতগুলো ক্রমাগত কাঁপছে। একটু হেসে মিস মরিগান হুইল চেয়ার ঠেলতে ঠেলতে এগিয়ে গেলেন। আর একটু এগিয়ে যেতে যেতে ডক্টর ওল্ডম্যান বললেন, কর্নেল ক্লে ছিলেন ইন্ডিয়াতে, মাস কয়েক হলো দেশে ফিরেছেন। ওনার কি কোনো নার্ভজনিত রোগ হয়েছে? হ্যাঁ, ওনার বেশ কিছুদিন ধরে এই অসুখ হয়েছে শুনেছি। এই অসুস্থতার কারণেই ওকে আর্মির চাকরি ছেড়ে চলে আসতে হয়েছে। হাঁটতে হাঁটতে ওরা পৌঁছে গেলেন ডক্টর ওল্ডম্যানের বাংলোয়। ফাদার ব্রাউনের সাথে আলাপ করে ডক্টর ওল্ডম্যানের সহধর্মিনী মিসেস মারিয়া ওল্ডম্যান খুব খুশি হলেন। ফাদারের অনেক লেখাই পড়েছেন মিসেস ওল্ডম্যান।
ওরা ফাদার ব্রাউনকে নিজেদের বাংলোর পেছনের বাগান ঘুরে দেখালেন। মিসেস ওল্ডম্যানের অনেক রকম রান্নার শখ আছে। তার কিচেন গার্ডেনে অনেক রকম সবজির গাছ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মিসেস ওল্ডম্যান রান্নার পাশাপাশি নানা রকম ভারতীয় আয়ুর্বেদিক ওষুধও বানাতে জানেন। আপনাদের বাগানটা দেখে সত্যিই খুব ভালো লাগলো মিসেস ওল্ডম্যান। আর আপনার এই আয়ুর্বেদিক ওষুধের উপরে ইন্টারেস্ট কিন্তু সত্যিই খুব অদ্ভুত। অদ্ভুত? অদ্ভুত কেন বলছেন? কেন বলছি, আমি কিচেন গার্ডেন অনেক দেখেছি, কিন্তু ভারতীয় গাছগাছালিতে সমৃদ্ধ এমন বাগান খুব একটা দেখিনি। আপনি বললেন এই বাগানের প্রায় প্রত্যেকটা গাছ থেকেই কোনো না কোনো রকমের ওষুধ তৈরি হবে। আমার অনুমান তার চেষ্টাও আপনি চালাচ্ছেন। আসলে এই আয়ুর্বেদিক ওষুধের উপরে ইন্টারেস্টটা আমার ভেতরে জাগিয়েছে মেজর প্যাটনাম। মেজর প্যাটনাম? মেজর প্যাটনাম আমাদের বাগানের উল্টো দিকের বাংলোটাতেই থাকেন। বহুদিন ধরে উনি ভারতবর্ষে কমিশনার ছিলেন। গত বছরই উনি আর ওনার বন্ধু কর্নেল ক্লে আর্মির চাকরি ছেড়ে ইন্ডিয়া থেকে চলে আসেন। উনি মারিয়াকে এই আয়ুর্বেদের ইন্টারেস্ট ধরিয়েছেন, আর এই 1 বছরেই মারিয়া কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে বেশ পারদর্শী হয়ে উঠেছে। ফাদার জানেন, দারুণ লোক এই মেজর প্যাটনাম। একদম একটি অন্য ধরনের মানুষ। ফাদার, আপনার ওনার সঙ্গে আলাপ করে ভীষণ ভালো লাগবে, সেটা আমি জানি। আর শুধু আয়ুর্বেদ নয়, আরও অনেক জিনিসের ওপরে ওনার উৎসাহ আছে। আর তার মধ্যে একটা হচ্ছে পশু পাখি শিকার। ভারতের প্রায় সব জঙ্গলেই নানা রকমের পশু পাখি শিকার করে বেরিয়েছেন এই মেজর প্যাটনাম। হ্যাঁ ফাদার, আপনাকে প্যাটনমের বাংলোতে নিয়ে যাব। লিভিং রুমখানা দেখলেই বুঝবেন লোকটার শিকারের শখ কি জাঁদরেল ছিল। হরিণ আর বাইসনের মাথা থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের বাকছাল কি নেই ওই ঘরে। ওরা বাংলোর পেছনের বারান্দায় ইংলিশ মাফিন, ডোনাট আর চা খেতে বসেছে। ফাদার ব্রাউন খেয়াল করলেন বাগান পেরিয়ে একটি বাংলো। সেই বাংলোর বারান্দায় আরাম কেদারায় এক ব্যক্তি বসে বসে বন্দুকের নল সাফ করছেন। উনি কি প্যাটনাম? আপনি ঠিকই ধরেছেন ফাদার। আপনার দৃষ্টিশক্তি কিন্তু খুব ভালো ফাদার। ওনার শিকারের শখ এখনো আছে দেখছি। হ্যাঁ, ওই মাঝে মাঝে ছোট পাখি বা খরগোশ শিকার করে আনেন। তবে ইংল্যান্ডে ফিরে আরও একটা নেশাও নাকি পেয়ে বসেছে। সেটা কি? ফিশিং। এই দিকে প্রায় প্রতিটা জলাশয়ে মাঝে মাঝে মাছ ধরে বেড়াল ভদ্রলোক। উনি যেখানে বসে আছেন তার পেছনের দেয়ালে টাঙানো ছিপগুলো দেখলেই বুঝতে পারবেন ফাদার। খুব ইন্টারেস্টিং। ফাদার ব্রাউনকে ওনার লাইব্রেরিটা ঘুরে দেখাচ্ছিলেন ডক্টর ওল্ডম্যান। নানা বিষয়ে নানা রকম বই। হঠাৎই বসার ঘর থেকে ইন্টারকমটা বেজে ওঠার আওয়াজ শোনা গেল। মিসেস ওল্ডম্যান ধরলেন ফোনটা। হ্যালো। হ্যালো হ্যালো মারিয়া, তোমাদের বাংলোতে কি কোনো গেস্ট এসেছেন? হ্যাঁ মেজর প্যাটনাম, কিন্তু আপনি আপনি কি করে জানলেন? বারান্দা থেকে খেয়াল করলাম, একটা লং গাউন পরা পাদ্রী সাহেবকে দেখলাম মনে হলো। হ্যাঁ মেজর, ঠিকই দেখেছেন। বয়স হলেও এখনো 6x6 ভিশনটা যায়নি তাহলে? হ্যাঁ, সে তো নিশ্চয়ই মেজর। উনি ফাদার ব্রাউন, লন্ডনে ফিরেছিলেন, হেনরি ধরে নিয়ে এসেছে। বেশ করেছে। ফাদার ব্রাউন নামটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ মেজর, ওনার অনেক লেখাই থিওসফিক্যাল সোসাইটিতে বার হয়েছে। আপনি নিশ্চয়ই 2-1টা পড়েও থাকবেন।
পড়েছি ফাদার ব্রাউন। মারিয়া, তুমি এক কাজ করো, ফাদারকে নিয়ে তোমরা আমার এখানে চলে এসো, আমরা একসাথে আজ ডিনার করব, কেমন? ওকে মেজর। মেজর প্যাটনমের লিভিং রুমে ঢুকে রীতিমতন অবাক হয়ে গেলেন ফাদার ব্রাউন। ওয়াইল্ড বিস্টের মাথা, হরিণের শিঙের ওয়াল মাউন্ট, বিশাল রয়্যাল বেঙ্গল টাইগারের ফ্লোর স্প্রেড সবকিছুই আছে এই অদ্ভুত মানুষটির লিভিং রুমে। খুবই অতিথি বৎসল ও প্রাণবন্ত মানুষ এই মেজর প্যাটনম। আলাপ করে ফাদার বুঝতে পারলেন উনি সারা ভারতবর্ষ চষে বেরিয়েছেন এবং সেই সুবাদে ওনার ঝুড়িতে যে কত গল্প আছে তা এক এক করে বলতে থাকলে সারা রাত কাবার হয়ে যাবে। ওনার নতুন শখ ফিশিং, এর কথাও তিনি বললেন। প্রত্যেকদিন ভোরবেলা আশেপাশে জলাশয়গুলোতে ফিশিং করে বেড়ান। বারান্দায় রাখা ওনার ছিপগুলোর কালেকশনও দেখালেন মেজর প্যাটনাম। নিজেই সব রান্না করে ডিনারের আয়োজনও বেশ ভালো করেছিলেন। তবে মেজর প্যাটনামের আয়ুর্বেদ শাস্ত্রের জ্ঞান আর তার প্রতি প্রবল উৎসাহ ফাদার ব্রাউনকে সব থেকে মুগ্ধ করল। মনে মনে তিনি তারিফ করলেন। হাসতে হাসতে গোঁফে তা দিয়ে মেজর বললেন, আসলে আর্মির চাকরির কারণে আমাকে ইন্ডিয়ার বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতে হয়েছে। প্রচুর সাধু সন্ন্যাসীদের সাথে মিশেছি। ওনাদের থেকেই গাছগাছালি সম্বন্ধে প্রথমে এই উৎসাহটা জন্মায়, কিন্তু তখনও বুঝতে পারিনি আয়ুর্বেদের ভূত মাথার মধ্যে এমন ভাবে চেপে বসবে। মেজর প্যাটনাম ওনাদের পাশের ঘরে নিয়ে গেলেন। লম্বা টেবিলের ওপর আয়ুর্বেদিক ওষুধ বানানোর হাজারো সরঞ্জাম রয়েছে। ছোট ছোট কত যে মাটির যন্ত্রপাতি দেখে অবাক হয়ে গেলেন ফাদার ব্রাউন। ভাবতে অবাক লাগে ফাদার, হাজার হাজার বছর আগে ভারতবর্ষে গাছ থেকে নির্যাস বার করে ওষুধ বানানোর জন্য যা টেকনোলজি ব্যবহার করা হতো তা সত্যি অবাক করার মতো। খাওয়া দাওয়ার পর লিভিং রুমেই বসে গল্প হচ্ছিল। আপনার এই আয়ুর্বেদ চর্চা এত তাড়াতাড়ি সেরে ফেললেন কিভাবে? সেরে ফেলতে পারিনি এখনো ফাদার, অনেক কিছু শেখা বাকি রয়ে গেছে। কিন্তু আপনি যে দেশে ফিরে এলেন? আসলে ফাদার, চাকরি ছেড়ে দেশে ফিরতে হলো আমার বন্ধুর কারণে। বন্ধু? আমার বন্ধু কর্নেল ক্লে, ওনার অদ্ভুত এক নার্ভজনিত প্রবলেম দেখা যায়, তাই ওনাকে নিয়েই আমি দেশে চলে আসি। কর্নেল ক্লে মানে আজ বিকেলে যাকে দেখলাম হুইল চেয়ারে করে ঘুরছিলেন? হ্যাঁ ফাদার, উনিই কর্নেল ক্লে। আসলে কর্নেল ক্লে আর মেজর প্যাটনাম ওনারা দুজনেই অনেক দিনের বন্ধু। একই সাথে আর্মি জয়েন করেন, দুজনের পোস্টিংও ইন্ডিয়াতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওনার কি কোনো দুরারোগ্য ব্যাধি হয়েছিল? গত 2 বছর ধরেই ওর কিছু মানসিক রোগ দেখা দেয়। সেটা কি কাজের চাপের জন্য? ক্লে বরাবরই খুব কাজে সিরিয়াস ছিল। খুব অল্প সময়ের মধ্যেই ও সেকেন্ড লেফটেন্যান্ট থেকে কর্নেল হয়ে উঠেছিল। আমার তো তাই মনে হয় ওর পদোন্নতির সাথে সাথে কাজের চাপ আর দায়িত্বও বেড়ে গিয়েছিল কয়েক গুণ। এই স্ট্রেস থেকেই এরকম অদ্ভুত মানসিক সমস্যা দেখা যায়। অনেক রকম গল্প গুজবের সাথে খাওয়া দাওয়া চলছিল। হঠাৎ একটা বিকট চিৎকারে সবাই চমকে উঠল। একটা ভয়ানক আর্ত চিৎকার। ওই আবার ক্লের শরীর খারাপ হয়েছে। ফাদার খাওয়া শেষ করে ধীর পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন। সামনেই খানিকটা দূরত্বে ডক্টর ওল্ডম্যানের বাংলোটা দেখা যাচ্ছে। তার বাঁ দিকে কিছুটা দূরে আরেকটা ছোট বাংলো, সেখান থেকে এই চিৎকারটা আসছিল। এরকম কি উনি প্রতিদিনই করেন? হ্যাঁ, ইদানিং করছেন। যদিও নার্স মিস ম্যারিগান আসার পর ওর এই চিৎকার চেঁচেমেচিটা কিছুটা কমেছে।
চিৎকারটা এখন যেন কেমন একটা গোঙানির মতো হয়ে এসেছে। আমি একবার কর্নেল ক্লেকে দেখতে চাই। কোনো অসুবিধা নেই ফাদার, ফেরার পথে আমরা কর্নেল ক্লেকে দেখেই ফিরব। ফেরার পথে আর কর্নেল ক্লের সাথে দেখা করা গেল না। বাংলোর সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই নার্স মরিগান বেরিয়ে এসে বললেন কর্নেল ক্লে এতটাই অসংযত হয়ে গিয়েছিলেন যে ওনাকে ঘুমের ওষুধ খাইয়ে দিতে হয়েছে। ওরা বাংলোতে ফিরে আসছেন। হঠাৎ ফাদার বললেন, ডক্টর ওল্ডম্যান, খাওয়ার পর আমার একটু হাঁটার অভ্যেস আছে। আপনারা চলুন, আমি একটু হেঁটে আসছি। বেশ রাত হয়েছে, কলোনির কয়েকটি জায়গা কিন্তু খুব সুরক্ষিত নয়। আপনি গেলে কলোনির সামনের দিকটা দিয়ে হেঁটে আসুন। পিছন দিকটা খুবই অন্ধকার, আর উপাসটায় জঙ্গলটাও বেশ ঘন। হ্যাঁ ডক্টর ওল্ডম্যান, কোনো দুশ্চিন্তা করবেন না, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। রাত প্রায় 3টে। ভীষণ ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন কর্নেল ক্লে। এত গভীর ঘুমের মধ্যে ওনার নাকে এসে লাগছে খুব লোভনীয় একটা সুন্দর গন্ধ। ধর্মরিয়ে বিছানায় উঠে বসলেন কর্নেল ক্লে। পাশের ঘরে নার্স মরিগান নিশ্চয়ই ঘুমোচ্ছেন। ধীরে ধীরে বেডরুম থেকে বেরিয়ে তিনি ডাইনিং কাম লিভিং রুমটায় এলেন। ভারতবর্ষ থেকে নিয়ে আসা বেশ কয়েকটি রকমারি আচারের বয়াম রাখা আছে ডাইনিং টেবিলের ওপরে। লাল, সবুজ, নীল, হলুদ, নানা রঙের বাহার। তার মধ্যে আম ও হিঙের একটা আচার রয়েছে যেটা সাংঘাতিক লোভনীয়। ওটা খাওয়ার একটা তীব্র ইচ্ছা কর্নেল ক্লের মাথায় ঘুরপাক খাচ্ছিল। চেপে ধরে বয়ামের ঢাকনাটা খুলে উনি সেই আচার খানিকটা বের করলেন। আবার ঠিক সেই এক ব্যাপারগুলো পরপর। গত সপ্তাহ থেকেই ঠিক রাত 3টের আশেপাশে প্রায় প্রতি রাতেই অবিকল একই ঘটনা হয়ে চলেছে। কিসের যেন একটা লোভনীয় গন্ধ, ঘুম ভেঙে যাওয়া, আচার খাওয়ার একটা তীব্র ইচ্ছা, মিড সেলফের ওপর রাখা ছোট ছোট মাটির মূর্তিগুলো উলট পালট করে রাখা, আর দরজার কাছে কালো একটা ছায়া মূর্তি। আজকেও একই ঘটনা ঘটছে। আচারটা তাড়িয়ে তাড়িয়ে খাওয়ার সময় কর্নেল ক্লে লক্ষ্য করলেন মিড সেলফের ওপর ভারতীয় মাটির পুতুলগুলো ওলট পালট করে রাখা আছে, আর দূরে দরজার সামনে আলো আধারিতে সেই কালো মূর্তিটা দাঁড়িয়ে। না, আজকে একটা বিহিত করতেই হবে। আজকের শেষ দেখে ছাড়বেন কর্নেল ক্লে। লিভিং রুমের দেওয়াল থেকে আচমকাই রাইফেলটা তিনি তুলে নিলেন হাতে, আর ছায়ামূর্তিটাকে তাক করে নিমেষের মধ্যেই দুবার ফায়ার করলেন। ছায়ামূর্তিটা যেন হুশ করে দরজা দিয়ে বেরিয়ে পগার পার। উত্তেজিত অবস্থায় বন্দুক হাতে বারান্দায় বেরিয়ে এলেন কর্নেল ক্লে। নার্ভের সমস্যার জন্য ওনার হাত দুটো থরথর করে কাঁপছে। বন্দুকের আওয়াজে উঠে পড়েছেন নার্স মরিগান। পেছন থেকে জাপটে ধরে কর্নেল ক্লেকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু হিস্টেরিয়া রোগীর মতো কর্নেল ক্লে এলো পাথারি বন্দুক চালিয়ে যাচ্ছেন। ওনার হাত থেকে বন্দুকটা কেড়ে নিতে ভীষণ বেগ পেতে হলো নার্স মরিগানকে। গায়ের জোরে পাড়া অসম্ভব, তাই পেছন থেকে একটা ক্লোরোফর্ম সোয়াব চেপে ধরলেন ওনার নাকে ও মুখে। কিছুক্ষণের মধ্যে শরীরটা নেতিয়ে পড়ল, আর হাত থেকে বন্দুকটা বারান্দায় মেঝেতে পড়ে গেল। কর্নেল ক্লের অচৈতন্য দেহটাকে কোনো মতে লিভিং রুমে টেনে এনে সোফায় শোয়ালেন নার্স মরিগান। তারপরে রাইফেলটাকে দেওয়ালে আগের জায়গায় ঝুলিয়ে রাখলেন। এদিকে বন্দুকের আওয়াজে আশেপাশের অনেক বাংলোয় আলো জ্বলে উঠেছে। বন্দুকের অনেকগুলো আওয়াজ শুনে হুড়মুড়িয়ে উঠে পড়েছেন ফাদার ব্রাউন। গাউন আর টুপি পরে দোতলার ঘর থেকে তিনি বারান্দায় নেমে এলেন। দেখলেন ওল্ড ম্যানও সস্ত্রীক বেরিয়ে এসেছেন। কর্নেল ক্লে! ওরা দেরি না করে তাড়াতাড়ি হাজির হলেন কর্নেল ক্লের বাংলোর সামনে। ঘড়ি বলছে রাত 3:20। ডোরবেলটি বেশ কয়েকবার বাজানোর পর দরজা খুলেন নার্স মরিগান। উনি কিছু একটা বলতেই যাচ্ছিলেন, কিন্তু ওর কোনো কথা না শুনে ওকে পাশ কাটিয়ে সবাই ঢুকে পড়লেন লিভিং রুমে। সোফায় অচৈতন্য অবস্থায় শুয়ে আছেন কর্নেল ক্লে। ততক্ষণে নার্স মরিগানও চলে এসেছেন ওদের পেছন পেছন।
উনি এতটাই ভায়োলেন্ট হয়ে গিয়েছিলেন যে ওকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করতে হলো। মিনিট 15 মধ্যেই জ্ঞান ফিরে আসবে। কিছুক্ষণের মধ্যে মেজর প্যাটনামও এসে পড়লেন। কর্নেল ক্লের মুখটা কোনো মতে খুলে একটা আয়ুর্বেদিক বড়ি ওর জিভের তলায় রেখে দিলেন। এটা নার্ভ শক্ত করার একটা বড়ি। জ্ঞান আসার পর ক্লের যাতে কোনো রকম নার্ভাস ব্রেকডাউন না হয় তাই দিলাম। কর্নেল ক্লের জ্ঞান ফিরে এলো 4টে নাগাদ। নার্স মরিগান ওনার জন্য গরম দুধ নিয়ে আসবার পরে সেটা খেয়ে কর্নেল ক্লে অনেকটাই ধাতস্থ হলেন। ভোর যখন 4:30 মেজর প্যাটনাম ঘড়ি দেখে বললেন, এখন আর বসবো না, ঝিলের দিকে চললাম। ফাদার, ডক্টর ওল্ডম্যান আর মারিয়ার জন্য কফি বানিয়ে এনেছিলেন নার্স মরিগান। কেমন বোধ করছেন এখন? এখন অনেকটাই বেটার, কিন্তু আবার সেই ভয়ঙ্কর মৃত্যুর দূত আমার পিছু নিয়েছে। মৃত্যুর দূত? হ্যাঁ ফাদার, ভয়ঙ্কর মৃত্যুর দূত, গ্রিম রিপার। হাজার হাজার বছরের কিংবদন্তি গ্রিম রিপারের কথা অনেকেরই জানা। বিভিন্ন সভ্যতায়, বিভিন্ন ধর্মে এই মৃত্যুর বার্তাবহ দূতের প্রতিটি প্রতিচ্ছবি ভয়াবহভাবে আঁকা হয়েছে। হিন্দু মাইথোলজিতে যেমন যমরাজ বা যমদূতের কথা শোনা যায়, তেমনি ইউরোপে এই গ্রিম রিপারের কথা খুবই প্রচলিত। কালো আলখাল্ডা পরা একটা বিভীষিকাময় কঙ্কাল মূর্তি, মাথাটা একটা হুড দিয়ে ঢাকা, প্রায় 8 থেকে 9 ফুট লম্বা গড়ন, আর হাতে গাঁইতি জাতীয় একটা ধারালো অস্ত্র নিয়ে নরক থেকে নেমে আসে জোব্বা পড়া এই গ্রিম রিপার। গাঁইতি জাতীয় অস্ত্রটির নাম স্কাইথ। এই অস্ত্রটি মূলত ব্যবহার করা হয় মাটি থেকে কোনো আগাছা উপড়ে ফেলার কাজে। কিন্তু এই বিভীষিকাময় মৃত্যুদূত গ্রিম রিপার মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষের প্রাণটা তার দেহ থেকে উপড়ে ফেলতে গাঁইতিটা ব্যবহার করে। গ্রিম রিপারের দেখা পাওয়া মানে তোমার সময় এবার ঘনিয়ে এসেছে। কর্নেল ক্লেকে এখন অনেকটাই স্বাভাবিক মনে হলেও ওর গ্রিম রিপারের সাথে সাক্ষাৎটা মোটেও স্বাভাবিক নয়। গ্রিম রিপার আপনার পিছু নিয়েছে? আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ ফাদার, আসলে কি জানেন, একটা অভিশাপ আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। আমি জানি আমার মৃত্যু অবশ্যম্ভাবী। গ্রিম রিপারের মতো ভয়ঙ্কর হিংস্র নারকীয় পিশাচ প্রতিদিন প্রতিনিয়ত আমাকে অনুসরণ করছে। সুযোগ এলেই আমার প্রাণটা ছিনিয়ে নেবে। ফাদার ব্রাউন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন আপনার এরকম মনে হচ্ছে? কর্নেল ক্লে এবার এক চুমুকে গ্লাসের পুরো দুধটা খেয়ে গ্লাসটা সামনে টেবিলে রেখে বললেন, প্রায় 2 বছর আগের এক ঘটনা থেকে আমার এই দুরবস্থার সূচনা। আমি আর মেজর প্যাটনাম একই সাথে ইন্ডিয়ান আর্মিতে কাজ করতাম। শেষের দিকে দুজনেরই পোস্টিং হয়েছিল ম্যাড্রাস ক্যান্টনমেন্টে। তিরুচিরাপল্লীতে সে সময় এক অদ্ভুত মেলা বসত। প্রচুর ভারতীয় তন্ত্র সাধক আসতেন আর তাদের আশ্চর্য সব কীর্তিকলাপ দেখাতেন। আমরা 2 বন্ধু ঘোড়ায় চড়ে সেই মেলা দেখতে গিয়েছিলাম। ফেরার পথে রাতের অন্ধকারে এক জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিলাম। জঙ্গলের মধ্যে একটি বিশাল আকার পরিত্যক্ত প্রাচীন মন্দিরে
আমরা আশ্রয় নিয়েছিলাম। সেখানেই আমি যমদূত নরপিশাচকে প্রথম দেখতে পাই। আচ্ছা, কিরকম দেখলেন? ঘটনাটার একটু গুছিয়ে বলুন প্লিজ। সেদিন মেলাতে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি আর প্যাটনাম নেশাগ্রস্ত অবস্থায় ফেরার সময় জঙ্গলের ভিতর পথ হারিয়ে ফেললাম। অন্ধকার রাতে পথ খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতর আমরা হঠাৎ একটি বিশাল মন্দির দেখতে পাই। ভিতরে টিম টিম করে প্রদীপের আলো জ্বলছে। ঘোড়া থেকে নেমে আমরা মন্দিরের ভিতরে ঢুকি। সেখানে এক পুরোহিত পুজোয় বসেছিলেন, তবে কোনো দেবতার মূর্তি বা বিগ্রহ দেখতে পাইনি। দেবদেবী? দেবী নয়, অপদেবীর বাস এখানে। কিন্তু উনি পুজো নেন না, কেবল বলি নেন। তান্ত্রিক উপাচারে বলি। মন্দিরের গর্ভগৃহ মাঠের তলায়, সেখানে সবার প্রবেশ নিষেধ। সেইখানেই রয়েছে এই অপদেবীর বিগ্রহ। কোনো অসুবিধে নেই, মন্দির প্রাঙ্গণে যে কোনো জায়গায় তোমরা শুয়ে পড়তে পারো। তোমাদের রাতের খাবার জন্য ফল প্রসাদের কিছু ব্যবস্থা আমি করে দিচ্ছি। মাঝরাতে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হলো। প্যাটনাম আমাকে ডেকে বলল, চলো ক্লে, এই সুযোগে মন্দিরের গর্ভগৃহে ঢুকে বিগ্রহটা দেখে আসি। আমার কিন্তু মন সায় দিচ্ছিল না, কিন্তু ওকে থামানো গেল না। আমাকে ওর সাথে যেতে ও একরকম বাধ্যই করলো। আমরা যে ঘরটাতে শুয়েছিলাম সেটা থেকে রাতের অন্ধকারে বেরোলাম। বাইরে মুষল ধারায় বৃষ্টি পড়ছে। আমাদের মন্দিরে ঢুকতে হবে পিছনের দিক দিয়ে। সামনে উঠোন দিয়ে গেলে পুরুষ ঠাকুর টের পেয়ে যেতে পারে। তারপর মাটির তলার রাস্তা খুঁজে আমাদের গর্ভগৃহে নামতে হবে। মন্দিরের পিছন দিক দিয়ে ভিতরে ঢুকতেই দেখলাম জায়গাটা অদ্ভুত রকম স্যাঁতস্যাঁতে, সাথে কিরকম একটা বিদঘুটে গন্ধ। মোমবাতি জেলে একটু এগোতেই দেখতে পেলাম মেঝের উপর একটি গোলাকার চিহ্ন। বুঝতে বাকি রইল না, খুব সম্ভব এটি হচ্ছে মাটির তলার গর্ভগৃহে ঢোকার সুড়ঙ্গ পথের দ্বার। গোলাকার চিহ্নটা মাঝ বরাবর একটা হাতল। প্যাটনাম সেটা ধরে একটু চাড় দিতেই ডালাটা নিচের দিকে খুলে যায়। মোমবাতির আলোয় দেখলাম একটা মইয়ের মতো সিঁড়ি অনেক নিচে অন্ধকারে নেমে গেছে। আমি আর প্যাট ধীরে ধীরে নামতে শুরু করলাম। হঠাৎ ঘাড়ের কাছে একটা তীব্র যন্ত্রণা অনুভব করলাম, আর সাথে সাথেই মোমবাতির আলোয় দেখলাম কালো বড় একটা তেঁতুল বিছে দেওয়ালের উপর দিকে উঠে যাচ্ছে। ক্লে, উপরে তাকিও না। চলো চলো, আমরা নিচে নামি। আমার কাছে ওষুধ আছে, আমি তোমাকে লাগিয়ে দেব। নিচে যেখানে নামলাম সে জায়গাটা ছোট, আর তাই অন্ধকার যেন আরো গভীর। সেই অদ্ভুত গন্ধটাও এখানে অনেক বেশি। মোমবাতিটাকে
উপরে তুলে পুরো জায়গাটাকে দেখার চেষ্টা করলাম। গোলাকার একটা কক্ষ, কিন্তু ঠিক আমাদের উল্টো দিকেই দেওয়ালের উপর একটা গোল দরজা। তেঁতুল বিছে কামড়ানোর ফলে জায়গাটা ভীষণ জ্বলছিল। আমি প্যাটকে বললাম, এটা তো গর্ভগৃহ নয়, আমরা বোধহয় ভুল পথে চলে এসেছি। এখন বরং চলো ফিরে যাওয়া যাক, কাল সকালে আর একবার চেষ্টা করা যাবে। কি বলছো ক্লে? ওই দেখো, ওই যে লোহার দরজা, ওইটাই হলো গর্ভগৃহে ঢোকার রাস্তা। দাঁড়াও দাঁড়াও, তোমার ওষুধটা এইখানে দিয়ে দিই। প্যাট একটা ইনজেকশন পুশ করলো আমার বাম হাতে। হঠাৎ এই সময় চারিদিক থেকে কেমন একটা আওয়াজ আসতে লাগলো। অনেক পোকামাকড় মাটির উপর দিয়ে হেঁটে বেড়ালে যেরকম আওয়াজ হয়, ঠিক সেই রকম। আমি মোমবাতিটা চারিদিকে ঘোরাতে লাগলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। এবার কোত্থেকে একটা বিকট ঘূর্ণিঝড়ের মতো হাওয়া বইতে লাগলো। মনে হলো ওই গোল সুড়ঙ্গ পথ যেন আমাকে ওর দিকে প্রবল বেগে টানছে। ঝোড়ো হাওয়ার দাপটে আমরা কেউ আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, টাল খেতে লাগলাম। হঠাৎ দেখলাম ওপাশের গোলাকার দরজাটা হঠাৎ খুলে গেল, আর হাওয়ার দাপটে মোমবাতিটা নিতে গিয়ে হাত থেকে পড়ে গেল। তারপরে সেই ঝড়ের মতো হাওয়াটা আমাকে দরজার ভিতরের দিকে ঠেলতে ঠেলতে নিয়ে গেল। আমি প্যাটের হাতটা আঁকড়ে ধরার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সুড়ঙ্গটা আমাকে গ্রাস করার সাথে সাথেই শুনতে পেলাম সজোরে লোহার দরজাটা আটকে গেল। প্যাটের সাথে কি হলো কে জানে। একসময় হাওয়াটা থেমে গেল। দেখলাম একটি টানেলের ভিতরে এসে পড়েছি। একটা নীলাভ আলো আসছে টানেলের উপাস থেকে। এক অমোঘ আকর্ষণে টানেলের ভিতর দিয়ে হেঁটে চললাম। একসময় বুঝলাম একটা বিশাল হল ঘরের মধ্যে এসে পড়েছি। দেখলাম একদম কেন্দ্রে এক অপরূপ সুন্দরী দেবী মূর্তি। সেই দেবীর সারা শরীর থেকে নীল আলো ঠিকরে বেরিয়ে আসছে। দেবীর উচ্চতা আন্দাজ 12 ফিট হবে। প্রায় অর্ধ নগ্ন অবস্থায় দেবী বসে আছেন। মূর্তিটি কোন পাথরের তৈরি জানি না, তবে নীল রঙের যে আলো বিচ্ছুরিত হচ্ছিল তা এই মূর্তির থেকে। হলঘরের দেওয়াল জুড়েও টিমটিম করে নীল আলো জ্বলছে আর নিভছে। এরপর আমি আস্তে আস্তে মূর্তিটির কাছে এগিয়ে গেলাম। দেবী যেন আমাকে ডাকছে। কাছে যেতেই বুঝলাম দেবীর শরীরে কোনো কাপড় নেই। লজ্জা নিবারণের জন্য রয়েছে শুধুমাত্র কয়েকটি স্বর্ণালঙ্কার। তারপরে যা দেখলাম তাতে আমার ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। এই বিশাল 12 ফুটের দেবী শ্বাস নিচ্ছে। দেবী জীবন্ত। হঠাৎ তিনি চোখ মেললেন। ভয়ঙ্কর সেই বিশাল বড় বড় চোখ দুটো। দেখলাম দেবীর 6টা বড় বড় হাত, আর প্রত্যেক হাতে একটা অস্ত্র। কোনোটায় কুঠার, কোনোটায় খড়গ, আবার কোনোটায় তলোয়ার। অন্য হাতগুলোতে চক্র, কাটা মুন্ডু আর খঞ্জর।
বুঝলাম আমি কোনো মূর্তির সামনে দাঁড়িয়ে নই, দাঁড়িয়ে আছি দীর্ঘদেহী এক জীবন্ত যক্ষিণীর সামনে। এবার আলো আঁধারির মধ্যে সেই দেবীর পিছন থেকে কালো জোব্বা পরা কেউ আমার দিকে এগিয়ে এলো। আমি পরিষ্কার দেখলাম তিনি আমাদের মৃত্যুদূত গ্রিম রিপার। গ্রিম রিপার আমাকে দেখে এক পাশবিক উল্লাসে হেসে উঠল, তারপর আমাকে পাঁজা গলা করে ধরে একরকম ছুঁড়ে ফেলে দিল দেবীর পায়ের তলায়। দেবী ওর বড় হাতের লাস্যময়ী আঙুলগুলো দিয়ে আমাকে ডাকছেন। ওর সুন্দর লম্বা নখগুলোর আহ্বান যেন আমাকে চুম্বকের মতো আকর্ষণ করছে। দেবী আমাকে তুলে এক নিবিড় আলিঙ্গন করলেন, তারপর মুঠো জোরালো করে আমাকে প্রায় একটি নাগ পাশে আবদ্ধ করলেন। আমি অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারলাম না। পিছনে দাঁড়িয়ে গ্রিম রিপারের নিষ্ঠুর হাসি শুনতে পেলাম। এবার স্বয়ং যেন সেই দেবী মূর্তি বলে উঠলেন, আমার অনুমতি ছাড়াই তুই আমার কক্ষে এসে পড়েছিস, তাই আজ আমি তোকে আমার বলি হিসেবে পেতে চাই, আমার বলি হিসেবে পেতে চাই। বলেই এক বিকট অট্টহাসিতে সারা হল ঘর কাঁপিয়ে তুললেন। দেবীর এক হাতে ধরা খড়গটা যেন আরো দৃঢ় সংকল্প নিয়ে উদ্যত হয়ে আস্তে আস্তে নামতে শুরু করলো আমার ঘাড়ের উপর। দেবীর মুখমণ্ডলও ধীরে ধীরে পরিবর্তিত হলো। দেখা গেল অপরূপা সুন্দরীর মুখশ্রী একটি পিশাচিনীর হিংস্র দন্ত বিকশিত ভয়ঙ্করী মাংসপিণ্ডতে পরিণত হলো। চারিদিকে তখন আবার সেই পোকামাকড় হেঁটে বেড়ানোর শব্দটা শুনতে পাচ্ছি। ওই অবস্থাতেই খেয়াল করলাম সারা হল ঘরময় বড় বড় সাইজের তেঁতুল বিছে এসে পড়েছে। গ্রিম রিপার আমার পিছনে দাঁড়িয়ে অট্ট হাসি হেসেই চলেছে। আমি মিলিটারি মানুষ, সচরাচর আমার ভয় হয় না, কিন্তু সেই মুহূর্তে আমি যেন ভয়ঙ্কর ভাবে দুর্বল হয়ে পড়লাম। তারপর কি করে যেন অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতেই দেখলাম ভোর হয়েছে। আমি মন্দিরের উঠোনে শুয়ে আছি। প্যাটনাম আর পুরোহিত মশাই আমার মুখে জল ছিটিয়ে আমার জ্ঞান ফেরাবার চেষ্টা করছেন। মাথা প্রচন্ড ধরেছিল। শরীরে তখন প্রায় 101 জ্বর। জ্বরের প্রকোপে হাত পা সব কেঁপেই চলেছে। প্যাট জ্বরের ওষুধ দিল, বলল সারা রাত নাকি আমি কোথায় ছিলাম ওরা জানে না। বুঝলাম গতকাল যা দেখেছি তা পুরোটাই একটা দুঃস্বপ্ন। কিন্তু সেদিন থেকেই আমার দেহ আস্তে আস্তে ভাঙতে শুরু করলো, আর মাঝে মাঝেই সেই অপদেবীর কণ্ঠস্বর আমি শুনতে পাই। তোকে আমি বলি হিসেবে পেতে চাই, বলি হিসেবে পেতে চাই। আমি কিন্তু জানি ফাদার, আমি যা দেখেছি তা কোনো স্বপ্ন নয়। হয়তো আমার কোনো পুরনো পাপের ফল আমাকে ভোগ করতে হবে, তাই গ্রিম রিপার আর ওই অপদেবী আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে।
কিছুদিন পর থেকেই আমার শরীর আর মন ভীষণভাবে ভেঙে পড়তে শুরু করে। আমার আর কাজে মন বসে না, মেজাজ খিটখিটে হয়ে যায়। আমি প্রায় মাঝরাতে ঘুম ভেঙে উঠে দেখতাম একটি কালো ছায়ামূর্তি দরজায় দাঁড়িয়ে আমাকে এক হাত তুলে ডাকছে, তার আর এক হাতে বাঁকানো স্কাইপ। বিশ্বাস করুন, সেসব স্বপ্ন নয়, সত্যি। আমি সজ্ঞানে দেখেছি গ্রিম রিপারকে দিনের পর দিন। দুর্ভাগ্য, আমার সদ্য বিবাহিতা স্ত্রী অড্রেও আমাকে বিশ্বাস করলো না, আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে চলে যায়। আমি একাকিত্বে আর দুশ্চিন্তায় ভীষণভাবে সুরাপানে আসক্ত হয়ে পড়ি। তারপর যখন চাকরি যাওয়ার জোগাড়, তখন প্যাটি আমাকে বলে ইংল্যান্ডে ফেরার কথা। আমার প্রচুর পৈতৃক ফিশারিজ আছে, সেগুলোকে রিভাইভ করে চালানো যেতে পারে। অতঃপর ও আমারই জন্য আর্মির চাকরিটা ছেড়ে দেয় এবং আমাকে নিয়ে এখানে চলে আসে। আমি কিন্তু নিষ্কৃতি পাইনি ফাদার। সেই মৃত্যুদূত গ্রিম রিপার প্রতিনিয়ত আমাকে অনুসরণ করে চলেছে। ইদানিং ৩-৪ সপ্তাহ ধরে প্রায় প্রতি রাতেই সে আমার বাংলোতে হানা দিচ্ছে। আজও রাত ৩টের সময় আমার ঘুম ভেঙে যায়। একটা অদ্ভুত আকর্ষণীয় গন্ধ আমার নাকে এসে লাগে। বিছানা থেকে উঠে আমি লিভিং রুমে বেরিয়ে আসি। প্রতিবারের মতোই আমার আম ও হিঙের আচার খাওয়ার একটা প্রবল ইচ্ছা হয়, আর প্রতিবারের মতোই আমি অবাক হয়ে দেখি মিড সেলফের উপর রাখা ছোট ছোট মাটির মূর্তিগুলোকে ওলট পালট করে রাখা আছে। মনে হয় যেন কেউ ওগুলো সরিয়ে কিছু খোঁজার চেষ্টা করছে। প্রতিবারের মতোই সদর দরজায় চোখ যেতেই দেখি সেই মূর্তিমান বিভীষিকা গ্রিম রিপার। তবে এবার আমি থেমে থাকি, রাইফেল তুলে নিয়ে গুলি চালাই, কিন্তু ততক্ষণে সে বারান্দা ধরে বাগানের দিকে পালিয়ে যায়। আমি বারান্দায় বেরিয়ে এসে গুলি চালাতে থাকি। তারপরে নার্স মর্গান আমাকে জাপটে ধরেন। তারপরে আমি আবার অজ্ঞান হয়ে যাই। কর্নেল ক্লের বৃত্তান্ত ওনার মুখ থেকেই সবটা বেশ মন দিয়ে শুনলেন ফাদার ব্রাউন। তারপর ওর 2 হাত চেপে ধরে বললেন, খুব ইন্টারেস্টিং। ঠিক আছে কর্নেল ক্লে, আমি যখন এসেছি তখন এই গ্রিম রিপারকে আপনার জীবন থেকে তাড়িয়ে ছাড়ব। আপনি আমার উপর বিশ্বাস রাখুন। ভোর হয়ে আসছে। ডক্টর ওল্ডম্যান, মারিয়া ওল্ডম্যান আর ফাদার ব্রাউন উঠে পড়লেন। ওদের বাংলোর কাছে এসে ফাদার ব্রাউন বললেন, ডক্টর ওল্ডম্যান, কিছু মনে করবেন না, আমাকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। সে কি ফাদার, এখন কেন? না না, আসলে কর্নেল ক্লে আর গ্রিম রিপারের রহস্যের কুল কিনারা না করে আমি যাব না, কিন্তু আজ লন্ডনে অনেকগুলো কাজ পড়ে গেছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে সেগুলো করে সন্ধ্যার মধ্যে ফিরে আসব। কিন্তু এখন তো সবে ভোর, আপনি অন্তত ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন। আমার চার্চেও কিছু কাজ আছে, তার জন্য ভোরবেলায় রওনা হওয়া প্রয়োজন। কথা দিচ্ছি আমি সন্ধ্যার আগেই ফিরব, একসাথে জলযোগ করা যাবে। চলুন, আমি গাড়ি করে আপনাকে পৌঁছে দিচ্ছি, সাইকেল এখানেই থাক। না না ডক্টর ওল্ডম্যান, আপনি আজ সারাদিন ডক্টর ক্লের বাংলোর দিকে নজর রাখুন। কর্নেল ক্লে এক সাংঘাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কাল সকালের মধ্যেই আমি এর কুল কিনারা করে ফেলব। ডক্টর ওল্ডম্যান ঠিক বুঝতে পারলেন না
কিসের ষড়যন্ত্র? কারাই বা করল? ফাদার ব্রাউন যেন একরকম জোর করেই তাড়াহুড়ো করে সাইকেল নিয়ে পেরিয়ে পড়লেন। ডক্টর ওল্ডম্যান ওনাকে গেট অব্দি পৌঁছে দিলেন। বাংলোতে ফেরার পথে মেজর প্যাটনামের সাথে দেখা। উনি ওনার রোলস রয়েস চালিয়ে সকাল সকাল মাছ ধরতে বেরোচ্ছেন। টুপি উড়িয়ে গাড়ির ভেতর থেকে অভিবাদন জানালেন প্যাটনাম। মর্নিং ডাক্তার। গুড মর্নিং মেজর। সারাদিন বারান্দায় বসে কাটালেন ডক্টর ওল্ডম্যান। বার কয়েক নার্স মরিগানকে মেজর প্যাটনামের বাংলোর দিকে যেতে আসতে দেখলেন। এটা এমন কিছু অদ্ভুত ব্যাপার নয়। প্যাটনামের কাছ থেকে মাঝে মাঝেই কর্নেল ক্লের জন্য ওষুধ নিয়ে আসেন নার্স মরিগান। সন্ধ্যের একটু আগেই ফিরে এলেন ফাদার ব্রাউন। ওনাকে দেখেই কিছুটা ক্লান্ত মনে হচ্ছিল। মারিয়া, একটু কফি খাওয়ালেই একদম চাঙ্গা হয়ে উঠব। বাংলোর পেছনের বারান্দায় বসে বললেন ফাদার। কফি আর কেক খাওয়া হয়ে গেলে ফাদার ব্রাউন ডক্টর ওল্ডম্যানকে সঙ্গে নিয়ে লাইব্রেরি ঘরে ঢুকলেন। ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে ডাক্তারবাবু। পরিষ্কার বোঝা যাচ্ছে যে কর্নেল ক্লের বাড়ির সদর দরজা প্রতিদিন রাতেই খোলা থাকছে, আর যার দৌলতে এই গ্রিম রিপার বাবাজি ঢুকে পড়ছেন। আপনি কি নার্স মরিগানকে সন্দেহ করছেন ফাদার? খোঁজ নিয়ে জানলাম মিস মরিগান নার্সিং করছেন গত ৩-৪ সপ্তাহ। এই কয়েকদিনে কর্নেল ক্লে আস্তে আস্তে সুস্থ বোধ করেছেন ঠিকই, কিন্তু প্রায় প্রতি রাতেই এই কদিন ওনার জীবনে নতুন করে গ্রিম রিপারের আগমন হচ্ছে। তাই এই মহিলাটিকেও সন্দেহের বাইরে রাখা যাবে না। আজ রাতে যেমন করেই হোক নার্স মরিগানকে কর্নেল ক্লের বাংলো থেকে সরিয়ে আনতে হবে। ঠিক আছে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আপনি মারিয়া ম্যাডামকে বলুন আজ রাতে নার্স মরিগানকে ডিনারে ডাকতে। পানীয়র সাথে কিছু ঘুমের ওষুধ দিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে আপনাদের এই বাংলোতেই কোনো একটা ঘরে ওনাকে আটক করে রাখতে হবে, আর আপনাকে একটা গুরু দায়িত্ব পালন করতে হবে। আমি রাজি আছি ফাদার, বলুন কি করতে হবে? আপনার কাছে নিশ্চয়ই কোনো লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে? অবশ্যই, আমার কাছে একটা কোল্ট রিভলভার আছে। দারুণ। আর গুলি? দাঁড়ান দেখি। বলে উঠে গেলেন ওল্ডম্যান। সামনের একটা দেরাজ থেকে ঝকঝকে অস্ত্রটাকে বার করে আনলেন। রিভলভারটা খুলে দেখলেন সেটি খালি। হাতড়ে হাতড়ে দেরাজের শেষ প্রান্তে থেকে 3টি গুলি বার করে আনলেন। হ্যাঁ, এই যে শুধু এই 3টে। ওতেই হবে। শুনুন ডক্টর, আজ রাতে কর্নেল ক্লের বাংলোতে আপনাকে থাকতে হবে। আচার খাওয়ার নেশায় কর্নেল ক্লে যখন মাঝরাত্রিরে বিছানা ছেড়ে উঠবেন, আপনিও তার পিছন পিছন উঠে আসবেন লিভিং কাম ডাইনিং রুমে। আপনার সাথে থাকবে আপনার এই রিভলভারটি। যদি আজও মৃত্যুর দূতকে দেখা যায়, কর্নেল ক্লের মতো আপনিও গুলি চালাবেন। তবে খেয়াল রাখবেন গ্রিম রিপারের গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। সে কি? তাহলে গুলি করে লাভ কি? সে আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো ওল্ডম্যান সাহেব। হ্যাঁ, বুঝেছি। তাহলে আপনিও তো আমার সঙ্গেই থাকবেন ফাদার ব্রাউন? না, আমি সারা রাত কর্নেল ক্লের বাংলোর বাইরেই থাকব। তারপর অনেকক্ষণ কি একটা চিন্তা করে স্বর নামিয়ে ফাদার বললেন, ডক্টর ওল্ডম্যান, আরো একটা ভীষণ জরুরি কাজ বাকি আছে, ওটা মনে করে করতে হবে। ওটা কি ফাদার? আজ যখন নার্স মরিগানকে ঘুম পাড়িয়ে আমরা কর্নেল ক্লের বাড়িতে যাব, তখন আমাকে মনে করাবেন। ওকে ফাদার। কথা মতোই কাজ হলো। মিসেস মারিয়া ওল্ডম্যান নিজেই গিয়েছিলেন নার্স মরিগানকে আজকে ডিনারে নিমন্ত্রণ করতে। প্রথমটায় না না করলেও শেষে রাজি হয়ে গেলেন। বললেন কর্নেলকে খাইয়ে ঘুম পাড়িয়ে আসবেন। ঠিক 8টা নাগাদ মিসেস মরিগান এলেন। ডিনারের পর ওনাকে লাইব্রেরিতে নিয়ে যাওয়া হলো। সেখানে সবাই মিলে গ্রামাফোনে পিয়ানো শুনতে শুনতেই ওয়াইন খাওয়া হলো। ওয়াইনের ভেতরেই ঘুমের ওষুধ মেশানো ছিল। বাজনা শুনতে শুনতেই গভীর ঘুমে ঢলে পড়লেন নার্স মরিগান।
ওনাকে লাইব্রেরি ঘরের একটা সোফায় শুইয়ে রেখে ওনার স্কার্টের পকেট থেকে কর্নেল ক্লের বাংলোর চাবিটা নিয়ে নেওয়া হলো। তারপর ওরা বাইরে থেকে লাইব্রেরি ঘরের দরজাটি বন্ধ করে দিলেন। মোটামুটি ঘুমের ওষুধের যা ডোজ দিয়েছি, কাল সকালের আগে আর নার্স উঠবেন না। ডক্টর ওল্ডম্যান ও ফাদার ব্রাউন চুপি চুপি গিয়ে ঢুকলেন কর্নেল ক্লের বাংলোর ভেতরে। কর্নেল ওনার রুমে ঘুমোচ্ছেন। হাতে রিভলভার নিয়ে নার্স মরিগানের রুমে ঢুকে পড়লেন ডক্টর ওল্ডম্যান। সব বাতি নিভিয়ে সদর দরজাটা আলতো খোলা রেখে বাংলোর বাইরে বেরিয়ে যেতে যাবেন ফাদার ব্রাউন, হঠাৎ পেছন থেকে ফিস ফিস করে ডেকে উঠলেন ডক্টর ওল্ডম্যান। ফাদার, আপনি আমাকে বলেছিলেন কি একটা খুব জরুরি কাজ মনে করাতে। ও হ্যাঁ, দেখেছেন তো, একেবারে ভুলে গেছি। সদর দরজাটা ভিজিয়ে আবার ডাইনিং কাম লিভিং রুমের আলোটা জ্বালালেন ফাদার ব্রাউন। নিঃশব্দে চলে গেলেন ডাইনিং টেবিলের দিকে। তারপর নিজের গাউনের পকেট থেকে একটা ছোট শিশি বার করলেন। তাতে সাদা সাদা পাউডার জাতীয় কিছু রয়েছে। এবার সবকটা আচারের বয়াম খুলে প্রত্যেকটার মধ্যে ওই পাউডার হালকা করে ছড়িয়ে দিলেন ফাদার ব্রাউন। এগুলো কি ফাদার? এগুলো ইমেটিক, বমি হওয়ার ওষুধ। কিন্তু ইমোটিক কেন? ক্রমশ প্রকাশ্য। এরপর আবার আচারের বোতলগুলো বন্ধ করে সস্থানে রেখে ওল্ডম্যানকে বিদায় জানিয়ে সব বাতি নিভিয়ে দিলেন ফাদার ব্রাউন। তারপর সদর দরজা হালকা করে ভেজিয়ে রেখে বাইরে বেরিয়ে গেলেন। আর ওদিকে ডক্টর ওল্ডম্যান নার্স মরিগানের অন্ধকার শোয়ার ঘরে গিয়ে ঘাপটি মেরে বসে থাকলেন গ্রিম রিপারের অপেক্ষায়। রাত তখন প্রায় 3টের কাছাকাছি হবে। কর্নেল ক্লের বাংলোর পেছন দিকটায় ঘুরছিলেন ফাদার ব্রাউন। হঠাৎ মনে হলো সামনের বাগান থেকে একটি অবগণ্ঠিত ছায়ামূর্তি হাতে একটা স্কাইথ নিয়ে চুপিসারে হাঁটতে হাঁটতে উঠে গেল কর্নেল ক্লের বাংলোর বারান্দায়। পুরোদস্তুর গ্রিম রিপার সন্তর্পণে পা টিপে টিপে বারান্দার একদম শেষ প্রান্তে এসে দাঁড়ালেন ফাদার ব্রাউন। চাঁদের আলোয় খেয়াল করলেন ছায়ামূর্তিটি স্কাইথ হাতে আস্তে আস্তে ভেজানো সদর দরজা খুলে কর্নেল ক্লের লিভিং কাম ডাইনিং রুমে প্রবেশ করল। ফাদার ব্রাউন চুপটি করে বারান্দার শেষ প্রান্তে ঠায় দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ একটা রিভলভারের গুলি গর্জে উঠল। ফাদার ব্রাউন বুঝলেন কর্নেল ক্লের লিভিং রুমে ডক্টর ওল্ডম্যান গুলি ছুঁড়েছেন। আরো একটা গুলির আওয়াজ শুনে ফাদার ব্রাউন হনন করে এগিয়ে গেলেন কর্নেল ক্লের বসার ঘরের দরজার দিকে। রিভলভারের আওয়াজের পর আরো দুটো সূক্ষ্ম আওয়াজ ফাদার ব্রাউনের কানে এলো। প্রথমটা একটা সেরামিকের কিছু ভাঙার, আর তার পরেরটা একটা ধাতব শব্দ। কোনো লোহার রড জাতীয় কিছু মেঝেতে পড়লে যেমন আওয়াজ হয় সেই রকম। সম্ভবত ডক্টর ওল্ডম্যানের গুলিটা স্কাইথটায় লেগেছে আর সেটা লিভিং রুমের মেঝেতে পড়ে গেছে। ফাদার ব্রাউন স্পষ্ট দেখলেন কালো জোব্বা পরা একটা লোক তড়িঘড়ি বেরিয়ে আসছে। ফাদার ব্রাউন তার পথ আটকে দাঁড়িয়ে পড়লেন। লোকটার পেছন পেছন উদ্যত রিভলভার নিয়ে বেরিয়ে এসেছেন ডক্টর ওল্ডম্যান। শূন্যে গুলি ছুঁড়ে ডক্টর বললেন, হাত তুলুন আর জব্বা খুলুন, না হলে এই গুলিটা আপনার খুলি উড়িয়ে দেবে। ওল্ডম্যানের পেছনে হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এসেছেন কর্নেল ক্লে। ওর হাত পা কাঁপছে। সামনের লোকটি বাধ্য হলো কালো জোব্বাটা খুলে ফেলতে। সবাই অবাক হয়ে দেখলেন জোব্বার ভেতর যে মানুষটি এতক্ষণ আত্মগোপন করেছিলেন তাকে ওরা সবাই চেনেন, মেজর প্যাটনাম। বারান্দার রেলিং ধরে ঝুলে পড়লেন কর্নেল ক্লে। হরহর করে বমি করে ফেললেন। ফাদার ব্রাউনের এমোটিক কাজ করেছে ঠিক সময় মতোই। এখন প্রায় সকাল 8:30। সবাই বসে আছেন ডক্টর ওল্ডম্যানের বাড়ির পেছনের বারান্দায়। লোকাল থানার একজন অফিসার জ্যাক হনার এসে হাজির হয়েছেন। তার সাথে দুজন ববও এসেছেন। তারা দেহরক্ষীর মতো অফিসার জ্যাক হনারের পেছনে দাঁড়িয়ে আছেন। আজ ভোরেই এসে পৌঁছেছেন ব্রিটিশ আর্মি ইন্টেলিজেন্সের একজন অফিসার ক্যাপ্টেন লম্বার্ড।
আর লন্ডন ইনস্টিটিউট অফ টক্সিন্সের একজন সিনিয়র সায়েন্টিস্ট প্রফেসর আর্নল্ড হিগিন্স। আর এসেছেন এই ইস্ট এন্ডের একজন সিভিল অ্যাডভোকেট উইলিয়াম কেভেল। কর্নেল ক্লে ওনার বাংলোতে বিশ্রাম করছেন। কাছের একটি নার্সিংহোম থেকে আপাতত একজন ডক্টর ও একজন নার্স ওনার দেখভাল করছেন। নার্স মরিগানকেও ঘুম থেকে উঠিয়ে এই বারান্দায় আনা হয়েছে। ওনাকে বসানো হয়েছে দরজার দিকে, হাতে একটি হাতকড়া। ওনার পাশে বসেছেন মিসেস মারিয়া উন্ডম্যান। হাতকড়া শুধু নার্স মরিগানের হাতেই নেই, রয়েছে মেজর টাটনামের হাতেও। ওনাকে বসানো হয়েছে সবার মাঝখানে। এদের সকলকে অবাক হয়ে দেখছিলেন ডক্টর ওল্ডম্যান। ফাদার ব্রাউন উঠে দাঁড়িয়ে একটু গলাটা খাঁকড়িয়ে বললেন, আমি এদেরকে আজ খুব ভোরে এখানে আসতে অনুরোধ করেছিলাম। গতকালই এনাদের সকলের সাথে আমার সাক্ষাতে কথা হয়। সবাই গোল হয়ে বসে উদ্গ্রীব হয়ে শুনছেন। কর্নেল ক্লের সাথে চাক্ষুষ প্রথম আলাপ করে কিছুক্ষণ কথা বলার পরই বুঝতে পারি ওনার মানসিক কোনো ব্যাধি রয়েছে। উনি যে অবসাদগ্রস্ত নন তেমনটা নয়, কিন্তু ওনার কথায় বুঝতে একেবারেই অসুবিধা হয় না যে উনি অডিটরি এবং ভিজুয়াল হ্যালুসিনেশনে ভীষণভাবে আক্রান্ত। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে এত বছর চাকরি করেছেন, তাই এমনটা একেবারে নয় যে এই রোগ ওনার বরাবরই ছিল। পদমর্যাদায় কর্নেল অবধি পৌঁছিয়েছিলেন, সুতরাং বোঝাই যাচ্ছে এই রোগ ওনাকে ধরেছে চাকরি চলাকালীন। যতটা সম্ভব সংক্ষেপে আমি এই গোটা ঘটনাটার বিশ্লেষণ করছি, আপনারা মন দিয়ে শুনুন। আমাকে বিশেষভাবে সাহায্য করেছেন ব্রিটিশ মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসার ক্যাপ্টেন লম্বার্ড। ক্যাপ্টেন লম্বার্ড ফাদারের দিকে এবং ডক্টরের দিকে একবার নট করলেন। ব্রিটিশ আর্মি থেকে কর্নেল ক্লে এবং ওনার তথাকথিত বন্ধু এই মেজর প্যাটনম একই সময় চাকরি ছেড়ে ইংল্যান্ডে ফিরে আসেন, কারণ কর্নেল ক্লের নার্ভজনিত রোগ আর ক্লিনিক্যাল ডিপ্রেশনের সমস্যা শুরু হয়। মেজর প্যাটনম কর্নেল ক্লের পৈতৃক ফিশারিগুলো দেখাশোনা করবেন বলে ওর বন্ধুকে আশ্বস্ত করেন। আমার অনুমান যেই বছর ক্লের এই মানসিক রোগ ওনাকে পেয়ে বসে, তার পরের বছরই উনি আর ওনার প্রাণের বন্ধু মেজর প্যাটনম চাকরি ছাড়েন। খোঁজ নিয়ে জেনেছি কর্নেল ক্লের পৈতৃক ফিশারি ফান্ডগুলোকে আবার নতুন কাঠামোয় 50-50 পার্টনারশিপে গড়ার পরিকল্পনা করেন মেজর প্যাটনম, এবং এখানে ফিরে এসে সেই মতো একটা ডিডও হয়। ঠিক বলছি মেজর? মেজর প্যাটনাম একদম চুপ করে মুখ নিচু করে বসে আছেন, জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন। উল্টো দিকে চেয়ারেই হাতে রিভলভারটা উঁচিয়ে বসে আছেন ডক্টর ওল্ডম্যান। ফাদার ব্রাউন বলে চললেন, এবার আপনাদের একটা দুঃখের ঘটনা শোনাব। দুই বন্ধুর ঘটনা। আমার মনে হয় পৃথিবীতে কোনো মানুষের যদি এরকম কোনো বন্ধু থাকে, তার আর কোনো শত্রুর প্রয়োজন নেই। প্যাটনম আর ক্লে দুজনেই প্রায় একই সঙ্গে আর্মি জয়েন করেন। দুজনেই প্রথম পোস্টিং ইন্ডিয়াতে। কামটি ক্যান্টনমেন্টে দুজনের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব ছিল, কিন্তু এই বন্ধুত্বের আড়ালে একজনের মনের ভিতর যে এমন লোভ, ঘৃণা, হিংসা তিলে তিলে বাড়ছে, সেটা আরেক বন্ধু কোনোদিনই আঁচ করতে পারেনি। দুজনের একই সঙ্গে আর্মি জয়েন করলেও এদের পদোন্নতির মধ্যে ছিল বেশ বড় ফারাক। দুজনেই জয়েন করেছিলেন সেকেন্ড লেফটেন্যান্ট পদে, কিন্তু পরবর্তীকালে ক্লের কর্মদক্ষতার জন্য ওনার দ্রুত পদোন্নতি করতে থাকে। সেই তুলনায় প্যাটনমের পদমর্যাদা কিন্তু বৃদ্ধি পায় খুবই মন্থর গতিতে। প্যাটনমের কিছু চারিত্রিক দোষ ছিল, যার জন্য ওনার ভারতবর্ষের প্রচুর শহরে গ্রামে ট্রান্সফারও করা হয়। আপনারা হয়তো জানেন না, প্যাটনম নেটিভদের উপর অনেক অকথ্য দৈহিক অত্যাচারও চালাতেন। অন্যদিকে ক্লে ছিলেন খুব ভালো মনের মিলিটারি অফিসার। ক্লে প্রথমে ছিলেন কামটি ক্যান্টনমেন্ট, সেখান থেকে তিনি চলে যান বেরিলি ক্যান্টনমেন্টে, আর ওর শেষ পোস্টিং হয় ম্যাড্রাস ক্যান্টনমেন্ট, যেখান থেকে ওনারা দুজনেই আর্মির চাকরি ছেড়ে আবার ইংল্যান্ডে চলে আসেন। শেষের এক বছর দুজনেই ছিলেন ম্যাড্রাস ক্যান্টনমেন্টে, যেখানে দুই বন্ধুর আবার দেখা হয়, কিন্তু তখন একজন উচ্চপদস্থ কর্নেল আর একজন সবে মেজর
কিন্তু ভীষণ বদনামী। কর্নেল ক্লের এই উন্নতি মেনে নিতে পারেননি প্যাটনম। প্রচণ্ড হিংসা আর বিদ্বেষের বিষ গভীরভাবে তার মনে জায়গা করে নিয়েছিল। এমন প্রচণ্ড হিংসার অবশ্য আরও একটা গূঢ় কারণ ছিল। সেটা হলো ব্রিগেডিয়ার ডাল্টন সাহেবের কন্যা অড্রে। ক্যাম্পটি ক্যান্টনমেন্টে থাকার সময় এই ব্রিগেডিয়ার কন্যার আকর্ষণে মত্ত হয়েছিলেন মেজর প্যাটনম। প্রেম নিবেদন করে উপেক্ষিতও হয়েছিল। ম্যাড্রাস ক্যান্টনমেন্টে যখন তার পুরনো বন্ধু কর্নেল ক্লের সাথে দেখা হয়, তখন মেজর প্যাটনম আবিষ্কার করলেন ক্লে ওনার থেকে শুধু পদমর্যাদাতেই বড় নন, দ্বার পরিগ্রহণ করা একজন সংসারী মানুষ। কর্নেল ক্লে নববধূ আর কেউ নন, সেই ব্রিগেডিয়ার ডাল্টনের কন্যা অড্রে। মেজর প্যাটনমের ক্রোধ, হিংসা, ক্ষোভ আর বিদ্বেষ যখন সপ্তমে চড়ল, তখন উনি এক আশ্চর্য রকমের পরিকল্পনা করে কর্নেল ক্লের জীবনে সর্বনাশ আনবার সিদ্ধান্ত নিলেন। ম্যাড্রাস ক্যান্টনমেন্টে পুরনো বন্ধুত্ব জাগিয়ে তুলতে তৎপর হয়ে পড়েন প্যাটনম। চুরুটের প্রতি কর্নেল ক্লের বরাবরই একটা আসক্তি ছিল, তাই অফিসার্স ক্লাবে প্রায়ই তার জন্য তিরুচিরাপল্লীর বিখ্যাত চুরুট নিয়ে মেজর হাজির হতেন। শুধু বিখ্যাতই নয়, সে ছিল এক বিশেষভাবে তৈরি চুরুট, মাদক মেশানো। ভারতবর্ষের বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে মেজর প্যাটনম যেভাবে নানা রকম রান্না শিখেছিলেন, তেমনই শিখেছিলেন আয়ুর্বেদিক ওষুধ শেখার অছিলায় নানা রকম মাদক বানানোর প্রক্রিয়া। ভারতবর্ষে এক ধরনের মাশরুম পাওয়া যায় যার নাম নিমেনসিস। এই নিমেনসিস দিয়ে এক ধরনের মাদক তৈরি করা যায় যার নাম নিমেসিন। এই নিমেসিন এতটাই সাংঘাতিক যে ভীষণভাবে আসক্ত মানুষ ভয়ঙ্কর সব দৃশ্য দেখতে থাকে। সাধারণত মানুষের ভয় পাওয়ার একটা লিমিট আছে, কিন্তু এই মাদক ভয় পাওয়ার সব রকম লিমিটকেও ক্রস করিয়ে দেয়। যে কোনো সাহসী মানুষকে চরম ভয় পাইয়ে সাংঘাতিকভাবে ভীত করিয়ে দিতে পারে এই মাদক। এই মাদক সম্পর্কে কৌতূহল সকলের মুখে চোখে প্রকাশ পাচ্ছে দেখে ফাদার ব্রাউন বললেন, আমাদের সাথে লন্ডন ইনস্টিটিউট অফ টক্সিন্সের এক সিনিয়র সায়েন্টিস্ট প্রফেসর হিগিন্স আছেন। আমি ওনাকে অনুরোধ করব এই নিমেনসিস সম্পর্কে আরও কিছু বলতে। প্রফেসর হিগিন্স একটু গলা খাঁকড়িয়ে খুব শান্ত ও গম্ভীর কণ্ঠে বললেন, নিমেনসিস একটি নীল রঙের ছত্রাক যা ভারতবর্ষের অনেক জলা জায়গায় পাওয়া যায়। এই ছত্রাক থেকে নিমেসিন নামে একটি মাদক এক্সট্রাক্ট করা যায়। সেই পদ্ধতি ইন্ডিয়া থেকে শেখেন মেজর প্যাটনম। এই মাদক ট্যাবলেট ফর্মেও পাওয়া যায়। এগুলোকে বলা হয় ফিয়ার পিল। যিনি এই মাদকে একবার আসক্ত হয়ে পড়বেন, তিনি সর্বদা সাংঘাতিক রকম ভয় পেতে থাকবেন। সব সময় ভয় পাওয়া মানে তার নার্ভগুলো কোনো রেস্ট পাবে না, আর তাই সেই নার্ভগুলো ক্রমাগত ফেটিক বা ক্লান্ত হয়ে পড়বে, আর একদম শেষে গিয়ে সেগুলো ডিজেনারেট হতে থাকবে, মানে ক্ষয় হতে থাকবে। মানুষটা সাংঘাতিক রকম ভীত হয়ে পড়বে এবং কোনো কিছুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একদম হারিয়ে ফেলবে। এই ফিয়ার সাইকোসিস হতে হতে এক পর্যায়ে ক্লিনিক্যাল ডিপ্রেশনে চলে যাবে। এই মাদকের ওভারডোজ স্ট্রোক বা কার্ডিয়াক অ্যারেস্টও করাতে পারে। হঠাৎ মৃত্যু হওয়ার আশঙ্কাও আছে। যেমন ফাদার ব্রাউন একটু আগে বলছিলেন, প্রত্যেক মানুষেরই ভয় পাওয়ার একটা সীমা আছে। একটা সীমা অবধি ভয় পাওয়ার পর নার্ভগুলো নিজে থেকেই সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসে, কিন্তু এই মাদক নেওয়ার পর স্নায়ুর উপর কোনো রকম নিয়ন্ত্রণ থাকে না, সব নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এর প্রভাবে চরম অডিটরি ও ভিজুয়াল হ্যালুসিনেশন হতে থাকে, এমনকি ডিলিউশন হতে থাকে। যেমন কিছু ছোট জিনিস দেখে তাকে বিশাল আকার কিছু মনে হতে পারে। দেখা গেছে
কোনো কোনো মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা অথবা চিনতে পারার ক্ষমতাও আস্তে আস্তে নষ্ট হয়ে আসে। গ্রিম রিপারের ব্যাপারে আমরা সবাই মোটামুটি ভাবে জানি, আর এটাও জানি যে গ্রিম রিপারকে দেখা যায় মৃত্যুর সময়। এই মৃত্যু ভয় কিন্তু কম বেশি সকলের মধ্যেই থাকে। কাউকে নিমেসিন মাদক খাইয়ে যদি গ্রিম রিপারের মতো কোনো অবয়ব বা ছায়া তার সামনে তৈরি করা যায়, সে কিন্তু মাত্রাতিরিক্ত ভয় পেয়ে যাবে এবং এই ক্ষেত্রে জটিল মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়বে। কর্নেল ক্লের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। সেই মাশরুম মেজর প্যাটনম ওনার বাগানে এখনো চাষ করে। তাছাড়া মাছ ধরবার নাম করে প্রতিদিন ভোরবেলায় উনি যে জলাশয়গুলোর কাছে যান, সেখানেও এর মধ্যে অনেক জায়গায় উনি নিমেনসিসের চাষ করে ফেলেছেন। মাছ ধরার নাম করে বলছি এই কারণে যে তিনি শুধু সকাল সকাল এই মাশরুম সংগ্রহ করার জন্য যেতেন না, যেতেন আরও একটা বিশেষ কারণে। সেটাতে আমরা একটু পরে আসছি। এই মাশরুম নির্গত মাদক কোনো খাবারের মধ্যেও মিশিয়ে দেওয়া যায় অথবা চুরুটের তামাকের মধ্যেও ঢুকিয়ে দেওয়া যায়। সেদিন সেই জঙ্গলের মধ্যে প্রাচীন মন্দিরেও মেজর চুরুটের মধ্যে এই মাদক মিশিয়ে কর্নেল ক্লেকে খাইয়ে দেন এবং ভুলিয়ে ভালিয়ে দেবী মূর্তি দেখানোর অছিলায় মাটির নিচে গর্ভগৃহে নিয়ে যান। গর্ভগৃহে নামার সময় কর্নেল ক্লের ঘাড়ে কোনো ছোট ছুঁচ ফুটিয়ে এই মাদক তার শরীরে চালান করেন প্যাটনম, আর তারপর হ্যালুসিনেটেড করে পুতুল দিয়ে দেবী মূর্তি আর গ্রিম রিপারের গল্প শোনান। মাদকের প্রভাবে কর্নেল ক্লের কী বিভীষিকাময় অভিজ্ঞতা হয় তা আমরা অনেকেই এর আগে শুনেছি। চুরুটের মাধ্যমে নিয়মিতভাবে মাদক সেবনে কর্নেল ক্লে অনেকটাই অসুস্থ হয়ে পড়েন। ধরে নেওয়া যাক অনেকটা স্লো পয়জনের মতো। বলা বাহুল্য, এর মধ্যে অড্রের সাথে নতুন করে ভাব জমান মেজর প্যাটনম আর কিছুদিনের মধ্যেই তাকেও একটা শারীরিক উত্তেজনা বর্ধিত করার অন্য মাদকে আসক্ত করে ফেলেন। নিমেসিনের বিষাক্ত প্রভাবে কর্নেল ক্লের শরীর মন ভাঙতে শুরু করেছিল। তিনি ধীরে ধীরে ক্লিনিক্যাল ডিপ্রেশনের রোগী হয়ে পড়েছিলেন। আর অন্যদিকে অড্রেকে শারীরিকভাবে নিজের প্রতি আকৃষ্ট করার পাশাপাশি মানসিকভাবেও কর্নেল ক্লের থেকে দূরে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন প্যাটনম। এরপর খুব স্বাভাবিকভাবেই কর্নেল ক্লেকে ডিভোর্স করে ছেড়ে চলে যান লেডি অড্রে, আর কর্নেলকে তীরে তীরে মারা আরও সহজ হয়ে যায় মেজরের কাছে। ডক্টর ওল্ডম্যান খুব গম্ভীর হয়ে সবকটা কথা শুনছিলেন। এবার প্রশ্ন করলেন, কিন্তু এত কষ্ট করে না মেরে একেবারে গুলি করেই তো মেজর সাহেব কর্নেল ক্লেকে মেরে ফেলতে পারতেন। হ্যাঁ পারতেন, কিন্তু মেজর প্যাটনম সাংঘাতিক ধুরন্ধর লোক। ইংল্যান্ডে দুজনকে অনেকেই চিনতেন, তাই কোনো রকম খুনোখুনি হলে ব্যাপারটা খুবই সন্দেহজনক হতো। আরও একটা বড় কারণ আছে। ইংল্যান্ডে কর্নেল ক্লের অনেকগুলো বড় ফিশারি আছে, যেটা উনি পৈতৃক সূত্রে পাবেন। এই কথাটা সম্ভবত অড্রের কাছে মেজর প্যাটনম শুনেছিলেন। কর্নেল ক্লে ডিভোর্সের পর মানসিকভাবে আরও অনেক ভেঙে পড়ে। এরপর প্যাটনম আর ক্লে দুজনেই আর্মির চাকরি ছেড়ে ইংল্যান্ডে ফিরে আসেন। মেজর বরাবরই এরকম একটা ভাব দেখিয়ে এসেছেন যে উনি বন্ধুর প্রতি এতটাই দরদি যে তার স্বার্থেই চাকরি ছেড়ে তার দেখভাল করার জন্যই যেন তিনি ইংল্যান্ডে চলে এসেছেন। আসল উদ্দেশ্য ছিল একেবারেই আলাদা। উনি প্রথমে এসে কর্নেল ক্লের সাথে ওর পৈতৃক ফিশারি দেখাশোনা শুরু করেন এবং কয়েক মাসের মধ্যেই উনি ফিশারিটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে সক্ষম হন। অল্প কিছুদিনের মধ্যেই উনি এই ব্যবসায়ের 50% মালিকানা নিয়ে নেন। এর মধ্যেই ঘটে যায় আরেকটি ঘটনা। অড্রেকে কিছু না জানিয়ে কর্নেল ক্লেকে নিয়ে মেজর প্যাটনম একাই ইংল্যান্ডে ফিরে আসেন, একরকম ডাবল ক্রস করে। উনি হয়তো ভেবেছিলেন বছর খানেকের মধ্যে মাদকের পরিমাণ কর্নেল ক্লের শরীরে বাড়িয়ে
ওনাকে মেরে ফেলে একাই ওনার সম্পত্তি হস্তগত করবেন। কিন্তু অড্রে ইংল্যান্ডে ফিরে এসে ঠিকই খুঁজে বার করেন মেজর প্যাটনমকে। কি ঠিক তো? নার্স মরিগানকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন ফাদার ব্রাউন। সকলের বিস্মিত চোখের সামনেই হাতকড়ি পরা দু হাত দিয়েই চশমা, বাঁধানো দাঁত, নকল ভ্রু আর পরচুলো খুলে ফেললেন নার্স মরিগান। তার আসল পরিচয় বেরিয়ে পড়েছে। ইনিই তাহলে অড্রে ডাল্টন। প্যাটনাম আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে ভাবতে পারিনি। ও তখন আমাকে মাদকাসক্ত করে নিয়ন্ত্রণ করছিল। ওই বলেছিল কর্নেল ক্লেকে ডিভোর্স দিয়ে আমি যেন কিছুদিন ছুটি কাটাতে সিমলা চলে যাই। আমি সিমলা থেকে ফিরে এসে দেখি প্যাট ক্লেকে নিয়ে ইংল্যান্ড চলে গেছে। সিমলায় আমার আলাপ হয় স্টিভ কার্টার নামে আমেরিকান এক ডাক্তারের সাথে। তারপর সেই আমাকে মাদকাসক্তি থেকে উদ্ধার করে। ব্রিটিশ ইন্টেলিজেন্সে বাবার এক বন্ধু ছিলেন, তার কাছ থেকে ইংল্যান্ডে প্যাটনামের এই নতুন ঠিকানা আমি জানতে পারি। 1.5 মাস আগে আমি ইন্ডিয়া থেকে ফিরে এক রাত্রে আমার এক বন্ধুর অস্টিন গাড়ি নিয়ে এখানে এসে প্যাটকে চেপে ধরি। প্যাট তখন বাইরের ফোন বুথ তার ওর উকিলের সাথে কথা বলছে। ওকে আমি ভয় দেখাই, বলি আমাকে আমার প্রাপ্য না দিলে ওকে পুলিশের হাতে ধরিয়ে দেব, ওর এই পুরো প্ল্যান আমি বানচাল করে দেব। ও আমায় বলে কর্নেল ক্লের পুরো সম্পত্তি হাতাতে পারলে আমাকেও ভাগ দেবে, কিন্তু আমাকে একটি নার্স সেজে সব সময় কর্নেল ক্লের কাছে থাকতে হবে আর ওর ইশারার মতো কাজ করতে হবে। ঘুমের ওষুধ না দিয়ে বেশিরভাগ সময় আমাকে ক্লের শরীরে মাদক ইনজেক্ট করতে হতো প্যাটনামের কথা মতো। এই গত 4 সপ্তাহে প্রতি রাতে 3টের কিছু আগে উঠে আমি সদর দরজা খুলে দিতাম। ইঞ্জেকশন নিয়ে আর আচার খেয়ে প্রতি রাতে জোব্বা পরা প্যাটনামকে দেখে ক্লে ভাবত গ্রিম রিপার এসেছে। গ্রিম রিপারের বেশে ঢুকে প্যাটনাম প্রথমেই ওই আচারের বয়ামগুলো খুলে ওতে কিছু কেমিক্যাল মিশিয়ে দিত, যার আকর্ষণীয় গন্ধে ক্লে ঘুম থেকে উঠে পড়ত। এরপর মিড শেলফের উপরে রাখা বোতলগুলো ইচ্ছে মতো এলোমেলো করে রাখতো প্যাটনাম, যাতে কর্নেল ক্লের দৃষ্টি ঘুরে যায় আর উনি যাতে কোনো মতেই সন্দেহ না করেন যে আচারের বয়ামগুলোতে কিছু মেশানো আছে। প্যাটনামের প্ল্যান ছিল এইভাবে স্লো পয়জনিং করতে করতে ক্লেকে মেরে ফেলবে, কিন্তু তার আগে ওর সব সম্পত্তি হাতিয়ে নেবে। এই ভেবে তিলে তিলে গত 4 সপ্তাহে ক্লের মানসিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। গত পরশু প্যাটনাম শেষ খেলাটা খেলতে চায়। ক্লে সেদিন ভীষণ অসুস্থ। অ্যাডভোকেট কেভিলকে দিয়েও নতুন একটা ডিড করায়, যেখানে ক্লের পুরো বিষয় সম্পত্তিটা প্যাটনামকে লিখে দিচ্ছে। এবার ক্লের স্বাক্ষর নিতে পারলেই পুরো সম্পত্তি প্যাটনামের হয়ে যাবে। সেটা হলে আস্তে আস্তে মাদকের মাত্রা বাড়িয়ে সবাই ভাববে ক্লে হয়তো স্ট্রোকে বা কার্ডিয়াক অ্যারেস্টে বা কোনো ক্রনিক নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে মারা গেছেন। সেই রাত্রে যখন আপনারা প্যাটনামের বাংলোতে নিমন্ত্রিত ছিলেন, তখন আমার উপর ভার পড়েছিল যেন প্রকারেণ আমি যেন জোর করে ক্লেকে দিয়ে সেই ডিড স্বাক্ষর করিয়ে রাখি। ক্লে করতে চাইনি, জানেন, পাগলের মতো চিৎকার করতে থাকে। ওকে সামলাতে না পেরে ওর মুখে আমি ক্লোরোফর্ম চেপে ধরে ওকে অজ্ঞান করি। তারপর ওর স্বাক্ষর নকল করে ডিডটা প্যাটকে দিয়ে আসি। ঠিক আছে মিস ডাল্টন, এবার আমি আবার টেক ওভার করছি। সবাইকে জানিয়ে রাখি, এই পুরো ব্যাপারটাই আমার প্রথম দিন থেকে সন্দেহ হয়। প্যাটনামের বাড়ি থেকে বেরিয়ে আমরা কর্নেল ক্লের সাথে দেখা করতে চাই,
কিন্তু নার্স মরিগান আমাদের দেখা করতে দেয় না। প্যাটনমের বাংলো থেকে বেরোতেই আমি খেয়াল করি আমাদের বিদায় জানিয়ে মেজর সাহেব কাউকে এক্সটেনশনে কল করার জন্য উদ্যত হয়েছেন। আর কর্নেল ক্লের বাংলোর কাছাকাছি আসতেই একটা কল আমার কানে আসে। এরপর সেদিন রাতে কর্নেল ক্লের অভিজ্ঞতার কথা আমরা শুনি। ডাইনিং টেবিলের উপর বড় বড় আচারের বোতলগুলো দেখেই সন্দেহ হয়েছিল। ওনার গন্ধ পাওয়া আর আচার খাওয়ার তীব্র ইচ্ছার উদ্রেকের কথা জেনে সেই সন্দেহ আরও বেড়ে যায়। তার পরের রাত্রিরে, মানে গতকাল, আমি ওই আচারে ইমেটিক মিশিয়ে দিই যাতে খাওয়ার কিছুক্ষণ পরই সেটা বমি হয়ে বেরিয়ে যায়। হিসেব মতো কর্নেল ক্লের স্বাক্ষর পাওয়া হয়ে গেছে। এবার ওভারডোজ দিয়ে লাইন ক্লিয়ার করলেই হয়, কিন্তু আমার ইমেটিক হয়তো কর্নেলকে লিটল ডোজ থেকে বাঁচিয়েছে। এর আগের দিন কর্নেল ক্লের স্বাক্ষর করার ডিটটা পেয়ে মেজর প্যাটনম অ্যাডভোকেট কেভিলের সাথে দেখা করেন। খেয়াল করবেন, প্যাটনম কেভিলের সাথে সব সময় দেখা করতেন লোকচক্ষুর আড়ালে। কিছুক্ষণ আগে আমি সেটাই বলতে চেয়েছিলাম। মাছ ধরার নাম করে প্যাটনম নিমেন্সিস তো আনতে যেতেনই, আবার গোপনে অ্যাডভোকেট উইলিয়াম কেভিলের সঙ্গেও দেখা করতে যেতেন। একটি ছোট ডিঙিতে মাছ ধরার অছিলায় দুজনের সাক্ষাৎ চলত। কাল ভোরবেলায় আমি সাইকেল নিয়ে প্যাটনমকে ফলো করি আর সব কিছু নিজের চোখে দেখতে পাই। গতকাল লম্বার্ডের কাছে প্যাটনমের খবরাখবর করে আমি আবার ইস্ট এন্ড চলে আসি। মাঝে অবশ্য একবার লন্ডন ইনস্টিটিউট অফ টক্সিন্সের প্রফেসর হিগিংসের সাথে দেখা হয়। ইস্ট এন্ডে এসে গতকাল আমি লোকাল থানার অফিসার জ্যাক ওনারের সাথে দেখা করি। তারপর ওনাকে নিয়ে অ্যাডভোকেট উইলিয়াম কেভিলের কাছে যায়। মিস্টার কেভিল? হ্যাঁ, আসলে দেখুন, আমি সম্ভ্রান্ত ঘরের ছেলে। আমি আমার কাজ সততার সাথে করি। তাছাড়া আমার অন্যের সম্পত্তির উপর কোনো লোভ নেই। একদিন ফিশিং করতে গিয়ে প্যাটনামের সাথে আমার পরিচয় হয়। আমারও একটু ফিশিংয়ের শখ আছে। ওখানেই মেজর প্যাটনাম একদিন জানিয়েছিলেন ডক্টর ক্লের ইচ্ছা অনুযায়ী একটা গিফট ডিট হতে যাচ্ছে এবং তার জন্যে উনি আমাকে হায়ার করেন। প্যাটনামের যে কোনো ক্রিমিনাল সাইকোলজি কাজ করছে এটা আমি বুঝতে পারিনি। এবার জ্যাক হনার বললেন, আপাতত আপনাদের সবার বয়ান নিয়ে আমি মেজর প্যাটনমকে অ্যারেস্ট করে নিয়ে যাব, তারপর সুমোটো কেস করে আদালতে তুলব। মিস অড্রেকেও পরিচয় গোপন করে ষড়যন্ত্রে সামিল হওয়ার জন্য গ্রেপ্তার করা হবে। হঠাৎ প্যাটনাম হিংস্র বাঘের মতো ডক্টর ওল্ডম্যানের ওপর ঝাঁপিয়ে পড়ল। সামান্য ধস্তাধস্তির পরে ওনার হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নিয়ে হাত করা পড়া অবস্থায় রিভলভারটা দু হাতে নিয়ে নিজের কপালে ঠেকিয়ে বলল, এত সহজে তোমরা মেজর প্যাটনামকে ধরতে পারবে না। আমাকে শাস্তি দেওয়ার মালিক আমি নিজে। বলি রিভলভারের ট্রিগার টিপে দিলেন। ঘটনার আকস্মিকতায় সবাই হতবাক, কিন্তু ফাঁকা রিভলভার থেকে কোনো গুলি বেরোলো না। শুধু খুট করে একটা আওয়াজ হলো। 3টে গুলি অনেক আগেই শেষ হয়ে গেছে। জ্যাক হনার প্যাটনাম আর অড্রেকে অ্যারেস্ট করে ইস্ট এন্ড থানায় নিয়ে গেলেন। বাকি সবাই দুপুরে লাঞ্চ করে যে যার মতো বেরিয়ে গেলেন। ফাদারকে ডক্টর ওল্ডম্যান আজকে রাতটা থেকে যেতে বললেন, কিন্তু উনি কিছুতেই রাজি হলেন না। বিকেলে কর্নেল ক্লেকে একবার দেখতে গেলেন। ফাদার ব্রাউনের 2 হাত ধরে কর্নেল বললেন, আপনি আপনি না থাকলে যে কি হতো ফাদার। এখন কেমন বোধ করছেন? আগের চেয়ে অনেক ভালো আছি। কয়েকদিন একটু ঝুঁকি পোয়াতে হবে। তবে ফাদার, আমার বাড়িতে আপনার কিন্তু নিমন্ত্রণ রইল। সুস্থ হয়ে উঠলে আমি আপনাকে নিজে গিয়ে নিয়ে আসব। আচ্ছা, বেশ, তাই হবে। সন্ধেবেলা গোল্ডেন নুকের আকাশে অগণিত তারা জ্বলে উঠল। ডক্টর ওল্ডম্যান ফাদার ব্রাউনের সাইকেলটা ওনার ফোর্ড গাড়ির মাথায় চাপিয়ে ফাদার ব্রাউনকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন।
হঠাৎ কর্নেল ক্লের নতুন নার্সটি হাতে একটি খাম নিয়ে এলেন। ফাদার খামটি খুলে দেখলেন থিওসফিক্যাল সোসাইটির অরফ্যানেজের উদ্দেশ্যে কর্নেল ক্লের তরফ থেকে অনুদান স্বরূপ একটি 1000 পাউন্ডের চেক। অবাক হয়ে ডক্টর ওল্ডম্যানকে ফাদার জিজ্ঞাসা করলেন, এত টাকা? ওনার 10-12টা বড় বড় ফিশারি আছে, এই টাকা ওনার কাছে এমন কি? আপনি কি এই অরফানেজের ব্যাপারে কর্নেল ক্লেকে কিছু বলেছিলেন? কই না তো। তবে উনি কি করে জানলেন আমি এদের সাথে যুক্ত? এবার একটু মুচকি এসে ডক্টর ওল্ডম্যান বললেন, মিরাকল ফাদার, ঠিক যেমন আপনি। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন সৌম্যকান্তি ফাদার ব্রাউন। তার ঠোঁটে একটা হালকা হাসির আভাস, আর তার শান্ত স্নিগ্ধ দুটো চোখ যেন জলজল করে উঠল। চাণক্য বলেছেন, দুষ্টা ভারিয়া শঠং মিত্রং বৃত্তশ্চোত্তরদায়ক সর্পে চ গৃহে বাস মৃত্যুরেব ন সংশয়। অর্থাৎ যার স্ত্রী দুষ্ট, বন্ধু প্রতারক এবং ভৃত্য তর্ক করে, তার সাপের সাথে ঘর করার মতো পরিস্থিতি এবং তার মৃত্যু অনিবার্য। শুনছিলেন সোমতীর্থ গাঙ্গুলির লেখা ফাদার ব্রাউনের কাহিনী গ্রিম রিপার রহস্য। গল্প পাঠে রাজ চট্টোপাধ্যায়। অভিনয়ে ফাদারের ভূমিকায় অতনু, ডক্টর ওল্ডম্যান শান্তনু, মিসেস মারিয়া ওল্ডম্যান নবনীতা, মেজর প্যাটনমের চরিত্রে শ্রীমন্ত, অড্রে ডাল্টন সোহিনী, কর্নেল ক্লে পৃথ্বীরাজ, পুরোহিতের ভূমিকায় অর্ণব, অপদেবী শুভাঙ্গী, জ্যাক হনারের চরিত্রে শুভদীপ, অ্যাডভোকেট কেভিল দেশব্রত এবং প্রফেসর হিগিন্স সোমতীর্থ। আর গল্পের সূত্রধর আমি সৌপর্ণ। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব কি করবেন? এরকম আরো বিভিন্ন স্বাদের গল্প শুনতে হলে তো অবশ্যই করবেন। তাহলে আজকের মতো বিদায়, আবার ফিরে আসবে গল্পের তরী নতুন কোনো গল্প নিয়ে।